আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে। এবং যারা যেখানে আছেন, আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। তাই এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। এখন যার ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, ওনার ঘটনা কিন্তু অনেকগুলো ইতোমধ্যে আমাদের চ্যানেলে আমরা প্রচার করেছি। ওনার নাম মোহাম্মদ সোহেল রানা। ওনার বাড়ি ঢাকার সাভারের বলিয়ারপুরে। তো উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি উনি ওনার আম্মুর মুখ থেকে শুনেছিলেন। ওনার আম্মুর এক বান্ধবীর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ওই বান্ধবীর নাম হচ্ছে রাহেলা, মানে রাহেলা আন্টির সাথে ঘটে যাওয়া ঘটনা। তো ঘটনাটির সময়কাল 1990 কি 91 সালের দিকে, রমজান মাসে ঘটনাটির সূত্রপাত হয়। 1989 বা 90 সালের দিকে এই রাহেলা আন্টির বিয়ে হয়েছিল মানিকগঞ্জ জেলার কোন একটা এলাকায়। এলাকাটার নামটা নিশ্চিত করে বলতে পারেন নাই সোহেল রানা ভাই। তো এই রাহেলা আন্টির বাবার বন্ধুর ছেলের সাথে বিয়ে হয়েছিল। রাহেলা আন্টি থাকতেন ঢাকাতে। এখন ঢাকাতে থেকে অভ্যস্ত একটা মেয়ে গ্রামে গিয়ে সংসার করাটা তার জন্য একটু মানিয়ে নেওয়াটা টাফ। তো যেহেতু তার বাবার বন্ধুর ছেলে, উনি আসলে বিয়েতে খুব একটা রাজি না থাকলেও ফাইনালি আর অমত করেন নাই, বিয়ে হয়ে যায়। বিয়ের পর উনি ওনার স্বামীর চলে যান। তো স্বামীর বাড়িতে যাওয়ার 15 দিন পর উনি আবার নিজের বাবার বাড়িতে আসেন। এখন আসার পর উনি বলে যে আমি আর ওই বাড়িতে যাব না, আমার ভালো লাগে না। এখন কেন ভালো লাগে না, এর পেছনে কারণটা হলো ওই যে বাড়িটা, ওই বাড়ির 3 পাশে হলো বাঁশঝাড়, বেশ বড় বড় বাঁশ সেখানে আছে। আর উঠোনের একটা পাশে হচ্ছে রান্নাঘর। তো একটা বাড়ির 3 পাশে বাঁশঝাড়, এমনকি ওই বাড়ির পেছন সাইড যেটা, ওই পেছন সাইডেও বড় বড় বাঁশ রয়েছে এবং বাঁশ হেলে ওই টিনের চালের উপর চলে আসে। বাতাসে ওই বাঁশগুলো যখন নড়ে, বা কঞ্চিগুলো সাথে সাথে নড়ে, বাঁশের কঞ্চির সাথে টিনের চালের যখন একটা ঘর্ষণ হয়, এক ধরনের কিন্তু শব্দ হয়। এই শব্দটা কিন্তু অনেকেই আমরা শুনেছি, আমি নিজেও শুনেছি। তো রাহেলা আন্টি তো ঢাকায় থেকে অভ্যস্ত। উনি এই জায়গাতে আসলে ওইভাবে নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না, ভয় ভয় লাগতো। আর ভয় লাগার মতোই তো পরিবেশ, কারণ ওনার যে শ্বশুর বাড়ি, ওই শ্বশুর বাড়িতে লোক সংখ্যাও ছিল কম, মাত্র 4 জন লোক, উনি সহ, মানে শ্বশুর, শাশুড়ি, তার হাজবেন্ড আর উনি, এই 4 জন, আর কেউ নাই। আর ওখানে আশেপাশে বাড়িঘরগুলো ছিল, একটা বাড়ি থেকে আর একটা বাড়ির দূরত্ব বেশ ভালোই। কেউ কারো বাড়িতে খুব প্রয়োজন ছাড়া যেত না, যেহেতু দূরে দূরে বাড়ি, একদম গ্রাম অঞ্চলে বাড়িটা। রান্নাঘর থেকে যখন রান্না করে বড় ঘরে, মানে যে ঘরে সবাই থাকেন বা খাওয়া দাওয়া করেন, ওখানে আসতে হতো, তখন ওই চালের উপর যে বাঁশঝাড়, ওই দিকে কিন্তু নজর যেত। এই রাহেলা আন্টি উনি যখন রান্নাঘর থেকে রান্না করা খাবার নিয়ে ঘরের মধ্যে যেতেন, তখন নাকি ওই চালের উপর যখন ওই বাঁশের দিকে নজর পড়তো, ওনার ভয় লাগতো। আর যেহেতু রাহেলা আন্টির বাবার বন্ধুর ছেলের সাথে বিয়ে হয়েছে, এই জন্য ওনার যে শ্বশুর শাশুড়ি, তারাও রাহেলা আন্টিকে নিজের আপন মেয়ের মতোই দেখতেন, খুব ভালোবাসতেন। আর শাশুড়ি ওনাকে দিয়ে পারতপক্ষে রান্না করাতেনই না। একে তো নতুন বউ, তারপরেও রান্নাঘরের কাছে সহজে যেতে দিতেন না, কিছুটা এগিয়ে জুগিয়ে দেয়া, এই আর কি। আর রান্না করার পর জাস্ট খালি খাবারটা পরিবেশন করতে হতো ওই রাহেলা আন্টিকে। এভাবেই চলছিল। তো 15 দিন পরে আসার পর উনি আর যেতে চান না। এদিকে কি হয়, রমজান মাস চলে এসেছে, বাড়িতে তো লোকজন নাই। হঠাৎ করে এই রাহেলা আন্টির শাশুড়ির প্রচন্ড জ্বর এসেছে। এখন লোক তো নাই বাড়িতে কেউ। এই রাহেলা আন্টির যিনি হাজবেন্ড, উনিও তার স্ত্রীকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য খুব বেশি জোরাজোরি করছিলেন না, কারণ আসলেই তো একটা ভয়ঙ্কর পরিবেশ আসলে তার বাড়িতে। এই জন্য উনি শহর থেকে গিয়ে ওই পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারছিলেন না। চিন্তা করছেন থাক না, তার বাড়িতেই, বাবার বাড়িতেই থাক। তো
ওনার হাজবেন্ড শ্বশুরবাড়িতেই আসা যাওয়া করতেন, রাহেলা আন্টির সাথে দেখা করতেন, ওখান থেকে আবার ওনার কর্মস্থল ঢাকাতে চলে যেতেন। তো এভাবে কাটছিল। তো ওই রমজান মাস যখন চলে আসে, রাহেলা আন্টির শাশুড়ি অসুস্থ হয়ে পড়েন, তখন বাধ্য হয়েই উনি নিজেই শ্বশুরবাড়িতে যান। এমত অবস্থায় তার তো আসলে যাওয়াটা উচিত। তো উনি যখন যাচ্ছিলেন ঢাকা থেকে মানিকগঞ্জ আসতে আসতে তখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর কি। আর ওই দিনটা এমন ছিল যে ওই রাত্রে সাহরি করে পরের দিন থেকে রোজা। ওনার হাজবেন্ডের সাথে উনি যাচ্ছিলেন ভ্যানে করে, মানিকগঞ্জে বাস স্ট্যান্ড এখন আমরা যেটা দেখি, ওখান থেকে ভ্যানে করে 3-4 কিলো যেতে হতো ভেতর দিকে, এমনটাই জানিয়েছেন আর কি সোহেল রানা ভাই। তো যাচ্ছিলেন একটা জায়গা দিয়ে, ওই জায়গাটা বেশ অন্ধকার ছিল। হঠাৎ করে নাকি রাহেলা আন্টি বলে ওঠেন তার হাজবেন্ডকে যে আমার তো খুব শীত লাগছে, খুব ঠান্ডা লাগছে আমার। তখন আসলে শীতের সময় ছিল না, কিন্তু ওনার খুব শীত লাগছিল। অনেক সময় জ্বর আসার আগে এরকম হঠাৎ করে শীত লাগে, কাঁপুনি দিয়ে একটা শীতের ভাব আসে আর কি শরীরে। তখন ওনার হাজবেন্ড কি করেছেন যে ওনার কাছে একটা চাদর থাকতো সব সময়, তো ওই চাদরটা রাহেলা আন্টির শরীরে পেঁচিয়ে দেন। তো রাহেলা আন্টিও, উনি ভ্যানে বসে আছেন, এইভাবে বাড়িতে চলে আসেন। বাড়ি আসতে আসতে আবার উনি স্বাভাবিক হয়ে যান আর কি, আর কোনো সমস্যা নাই। এসে দেখা যায় ওনার শাশুড়ির প্রচন্ড জ্বর। উনি তাড়াতাড়ি করে শাশুড়ির সেবা শুশ্রূষা শুরু করে মাথায় জলপট্টি দেন। তো কিছুটা জ্বর কমে আসে ওনার সেবা শুশ্রূষা আল্লাহর রহমতে। রাত বেজে গেছে প্রায় 1টা। এদিকে সাহারি করতে হবে, রান্না বাড়া করতে হবে। উনি আবার রান্নাঘরে চলে গিয়েছেন রান্না করার জন্য। এখন বাড়ির সদস্যরা তো আসলে মাত্র 4 জন। এখন ওনার শ্বশুরও তো বৃদ্ধ হয়ে গেছেন। এখন ওনার শ্বশুর ওনার শাশুড়ির পাশে বসে আছেন। রাহেল আন্টি তার স্বামীকে বলেন যে আমার সাথে একটু এগিয়ে জুগিয়ে দাও, এত রাতের বেলা আমার তো ভয় লাগছে। এদিকে ওনার হাজবেন্ড এতটাই ক্লান্ত ছিলেন যে উনি যে বলছেন, ডাকছেন বারবার, যতবার ততবার হু হু এরকম করে উত্তর নেন, কিন্তু এটা টোটালটাই ঘুমের ঘরে, মানে উনি কোনোভাবেই শুনছেন না রাহেল আন্টি কি বলছেন। এতটা ক্লান্ত, গভীর ঘুমে চলেছেন, গভীর ঘুমের মধ্যে উনি উত্তর দিচ্ছেন। তো রাহেল আন্টি বুঝতে পারেন যে ডাকাডাকি করে রেখে লাভ নাই, এ খুব ক্লান্ত, কোনোভাবেই উঠবে না, যাই আমি একাই রান্নাঘরে চলে যাই। তো উনি রান্নাঘরে গিয়ে রান্না বাড়া সেরেছেন। তো রান্না করার পর উনি ভাতটা যখন হয়েছে আর কি, ভাতটা হাতে নিয়ে ঘরে আসবেন। তো ওই যে ঘরের উপর যেই বাঁশগুলো আছে হেলে পড়া, হঠাৎ করে ওনার নজর যায় একটা বাঁশের দিকে, যে বাঁশটা বেশ বড় সড়ো ছিল কিন্তু হেলে পড়া ছিল চালের উপরে। দেখেন যে হেলে পড়া, যে বাঁকা হয়ে গেছে যে অংশটা আর কি ধনুকের মতো, ওই অংশে একদম রাহেলা আন্টির চেহারার একটা মহিলা বসে আছে, একটা মেয়ে বসে আছে। কিন্তু এই মেয়ের মুখের একটা পাশ বাঁকা, তার হাত বাঁকা, প্যারালাইজড রোগীর মতো, তার পায়ের নিচের অংশ বাঁকা। অনেক সময় বিশেষ চাহিদা সম্পন্ন যে মানুষগুলো বা প্রতিবন্ধী মানুষগুলোকে যখন দেখি এই ধরনের অবস্থা ঠিক তেমন। আর এই ধরনের বাঁকা মুখওয়ালা মানুষরা যেভাবে কথা বলে, অস্পষ্টভাবে কথা বলে, গোঙায় গোঙায় কথা বলে, ঠিক ওই বাঁশের উপর বসে ওই মেয়েটা ওইভাবে গঙিয়ে গঙিয়ে ডাকছিল, রাহেলা এদিকে আয়, এদিকে আয়, এইভাবে ডাকছিল। এই দৃশ্য দেখার সাথে সাথে এই রাহেলা আন্টি তো প্রচন্ড জোরে দেন এক চিৎকার, চিৎকার দিয়ে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। আর ভাতের পাতিল উঠোনে পড়ে সমস্ত ভাত চারদিকে ছড়িয়ে যায়। ওনার প্রচন্ড জোরে এই চিৎকার শুনে ওনার শ্বশুর ছুটে আসেন। এই চিৎকারে ওনার হাজবেন্ডেরও ঘুম ভেঙে যায়। ওনার শাশুড়ি অসুস্থ শরীর নিয়ে বাইরে আসেন, এসে দেখেন যে উনি এরকম ফেইন্ট হয়ে পড়ে আছেন। তাড়াতাড়ি ধরাধরি করে ঘরে নিয়ে যাওয়া হয়। ওনার ওই রাত্রে আর জ্ঞান ফেরে নাই। পরের দিন সকালবেলা ওনার জ্ঞান ফেরে। আর জ্ঞান ফেরার পর উনি ভালো করে কথা বলতে পারছিলেন, খালি কোনো মতে মানে চোখ খুলে তাকাতে পারছিলেন, আশেপাশের মানুষগুলোকে দেখছিলেন, আসলে চিনতে পারছিলেন কিনা সেটাও বোঝা যাচ্ছিল না। কিন্তু ঘটনার শুরুটা কিন্তু এখান থেকেই। ওই দিন সকাল থেকে আস্তে আস্তে ওনার মুখ এক পাশে বাঁকা হওয়া শুরু করে, ওনার হাত পা গুলো বেঁকে বেঁকে যায়। উনি আর কথা বলতে পারছিলেন না, খাওয়া দাওয়া করতে পারেন না। এমনকি উনি যখন বিছানায় শুয়ে ঘুমাতেন, ওনার হাত দুটো নাকি
বুকের উপরে সোজা করে উনি রাখতেন, মানে হাত দুটো যে পাশে রাখবেন বা পেটের উপরে বা বুকের উপরে শুয়ে রাখবেন, বিষয়টা এরকম না। তো ওনাকে যখন মানুষ এই অবস্থায় দেখলেন, ওনার শ্বশুরবাড়ির লোকজন, দ্রুত মানিকগঞ্জ হসপিটালে তাকে ভর্তি করা হলো। সেখান থেকে ঢাকাতে তার পরিবারের সদস্যদেরকে খবর দেয়া হলো। এখন কি হয়েছে এটা তো রাহেলা আন্টি বুঝতে পারছেন, মানে বলতে পারছেন না। ওই অবস্থাতে উনি তো কথা বলতে পারছিলেন না ভালো করে, মানুষজন তো কিছুই বুঝতে পারছে না। মানুষ মনে করে যে হয়তোবা কোনো কারণে প্যারালাইজড হয়ে গেছে, ট্রিটমেন্ট করাতে হবে। এইভাবে দিনের পর দিন ধরে ওনার ট্রিটমেন্ট চলছে। প্রায় 17 দিন উনি হসপিটালে ভর্তি ছিলেন, কিন্তু কোনো উন্নতি হচ্ছিল না। ডাক্তাররা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের ট্রিটমেন্ট চালিয়ে নিয়েছিলেন, কিন্তু যখন কোনো উন্নতি হচ্ছিল না তাকে রিলিজ দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়, কিছু কিছু ওষুধ দিয়ে দেওয়া হয়, কিন্তু ওনার কোনো উন্নতি হয় না। এদিকে হসপিটাল থেকে আসার পর মাঝরাতে উনি কেমন যেন চিৎকার করে উঠতেন। ওনার চোখের দিকে তাকালে মনে হতো ভয়ঙ্কর কোনো কিছু দেখছেন উনি, যেটা বাসার মানুষ দেখতে পাচ্ছেন না। তার চোখগুলো এত বড় বড় হয়ে যেত, মনে হচ্ছে দুটো চোখ এখনই ফেটে বের হয়ে আসবে। এদিকে সময়টা কিন্তু রমজান মাস, প্রথম রমজানে মানে শুরু হয় নাই, সাহরির আগেই এই ঘটনা ঘটেছে। এভাবে দিন যাচ্ছে, প্রথম রমজান থেকে 20 রমজান চলে এসেছে। এদিকে এই যে রাহেল আন্টির যিনি বাবা, উনি একজন কবিরাজের সন্ধান পান। তো ওনার পরিচিত কবিরাজি ছিল, ওখানে উনি গিয়েছেন কবিরাজের কাছে। তো কবিরাজের কাছে যাওয়ার পর কবিরাজ সবকিছু শোনার পর বলছেন যে তোর মেয়েকে তো মেরেই ফেলেছিস, তা আমার কাছে এখন কেন আসছিস? যা, আমি মরার পর মাটি দিয়ে দিস, আমি আর কি করব, এত পরে আসলে হবে? তখন এই রাহেলা আন্টির বাবা, যিনি ওই কবিরাজের কাছে খুব কান্নাকাটি করেন যে কি করব, আমরা তো আসলে বুঝতে পারতেছি না ঘটনাটা কি ঘটছে। বলে যে যা বোঝার আমি বুঝে গেছি, মেয়েকে তোর বাড়িতে নিয়ে আয়, আর আজকে রাত্রে আমি তোদের বাড়িতে যাব, আমার সাথে আরো 2 জন কবিরাজ থাকবেন। বাড়ির দরজা খুলে রাখবি, তোর বাড়ি আমি চিনি, আমার জন্য দরজায় টোকা দিতে না হয়। দরজা খোলা রাখবি, রাহেলার ঘর খোলা রাখবি, তোরাও জেগে থাকবি, সবাই থাকবি আমার পাশে, কিন্তু আমি যেন তোদেরকে গিয়ে ডাক না দেই, মানে ডাক দেওয়ার মতো যেন পরিবেশ না হয়। বলে আচ্ছা ঠিক আছে, তাই হবে। তো ওই দিন ওই কবিরাজ রাত 12টার দিকে, এটা কিন্তু ঢাকাতেই হয়েছে, রাত 12টার দিকে এই রাহেলা আন্টির বাসায় যান। ওনার মা বাবা ছিল, ওনারা দরজা খুলে রেখেছিলেন। কবিরাজ আসেন, আসার পরে কবিরাজ রাহেলা আন্টির ঘরে যান। যাওয়ার পরে উনি রুকিয়া শুরু করে দেন রাহেলা আন্টির উপরে। রুকিয়া শুরু করার সাথে সাথে দেখা যেত রাহেলা আন্টির শরীর প্রথমে পুরো নীল বর্ণ হয়ে যেত, মনে হচ্ছে ওনার শরীরের সমস্ত রক্ত নীল হয়ে গেছে। যেটা, উনি তো ফর্সা মানুষ ছিলেন, রক্ত নীল হয়ে গেলে শরীরটাও তো নীল হয়ে যাবে, ওরকমই দেখাবে। আবার আস্তে আস্তে স্বাভাবিক হয়ে ওনার চেহারা আগের মতো ফর্সা হয়ে যেত, উনি ফর্সা মানুষ ছিলেন। আবার তার শরীর পুরো কালো মিচমিচে হয়ে যেত, একদম মনে হতো যে উনি একদম কালো একজন মানুষ, কিন্তু আসলে ওইটা ওনার গায়ের রং ছিল না। তো এইভাবে চলতে লাগলো। এর মধ্যে মাঝে মাঝে তার শরীরে হঠাৎ করে এমন শক্তি এসে যেত যে 5-6 জন মিলেও তাকে ধরে রাখা যাবে না, এমন একটা অবস্থা হতো। তো এভাবে প্রতিদিন ওই কবিরাজ আসতেন এবং রুকিয়া করতেন। তো করছেন, এই যে কোন দিক দিয়ে রমজান মাস শেষ হলো, ঈদ চলে গেল, এই ঈদ রমজান এই জিনিসটা ওনারা আসলে ওইবারের মতো বুঝতেই পারেন নাই। তো আস্তে আস্তে রাহেলা আন্টির মধ্যে কিছু পরিবর্তন আসতে থাকে। পরিবর্তনটা ইতিবাচক পরিবর্তন, মানে আস্তে আস্তে ভালো হয়ে যাওয়া শুরু করে। 7 দিন রুকিয়া করার পর ওনার শরীরের পরিবর্তন আসতে শুরু করে, হাত পা গুলো আবার আগের মতো আস্তে 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 স্বাভাবিক হতে থাকে। তেল পরা দেওয়া হয়, সেগুলো মালিশ করতে বলা হয়। যে তেলগুলো দেওয়া হয়েছিল, এই তেলগুলোর নাকি এমন বিশ্রী গন্ধ ছিল, সেটি শরীরে মাখলে ভয়ানক দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ত। তো পহেলা রমজান, যেটা তার আগের রাত, বা পহেলা রমজান থেকে শুরু করে 1 মাস 23 দিন লেগেছিল রাহেলা আন্টির পুরোপুরি স্বাভাবিক হতে। উনি যখন স্বাভাবিক হন, তখন মূলত উনি কি দেখেছিলেন
সেটা সকলকে বলেন। আর তখন মানুষজন বুঝেছিল আসলে কেন রাহেল আন্টির মুখ একদিকে বাঁকা হয়ে গেল, হাত পা কেন বাঁকা হয়ে গেল, কেন উনি যে জিনিসটা দেখেছিলেন ঠিক সেইটার মতো অবস্থাই ওনার হয়েছিল। টিনের চালে ওই বাঁশের উপরে যে বসেছিল তার চেহারার মতো হয়ে গেছিল। তো ওই কবিরাজ বলেন যে রাহেলা, তুমি তো স্বাভাবিক হয়েছ, কিন্তু তোমার উপর আসর কিন্তু এখনো কাটেনি, এখনো কিন্তু সমস্যা আছে। তুমি খুব দরকার ছাড়া এই রুমের বাইরে যাবা না, এখানেই থাকবা। আমার আরো কাজ আছে, এই কাজগুলো আমি করব। 10 দিন পরে আমি আসব, এর মাঝে খারাপ কিছু হলে অবশ্যই জানাবা, কিন্তু খুব দরকার ছাড়া তুমি এই রুম থেকে বাইরে বের হবে না, এখানেই থাকবা। এখন সমস্যা হলো কি, যে ওই কবিরাজ চলে যাওয়ার পর 2-3 দিন পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। এরপরে এই রাহেলা আন্টির বাসার লোকজন এক ভয়ানক বিপদের মুখে পড়ল। সেটা হলো, ওনারা এই রাহেলা আন্টির যে রুমটা, এই রুমের থেকে বাইরে গেলে দেখতো যে উঠোনে রাহেলা আন্টি হাঁটাহাঁটি করছে। আরে রাহেলা এখানে আসলো কিভাবে, তো রুমে ছিল। আবার দেখে রাহেলা আন্টি গাছের মাথায় বসে আছে, কিন্তু রাহেলা আন্টি কিন্তু রুমে। কখনো দেখা যায় রাহেলা আন্টি ওয়াশরুমে গেছে, কিন্তু উনি আসলে ওয়াশরুমে না। ভেতর থেকে যখন আওয়াজ আসতো, এই ভেতরে কে, আমি রাহেলা, কিন্তু রাহেলা আন্টি কিন্তু তার রুমে। ওনারা আবার দেখছেন যে রাহেলা আন্টি তো রুমে বসে আছে। এই যে সমস্যাগুলো শুরু হলো তাদের বাসায়, একবার গাছের উপর, একবার ওয়াশরুমে, একবার উঠোনে, মানে দিনের বেলাতেও এই ধরনের সমস্যা দেখা দিত। আর ওই জিনিসটা যখন উঠোনে বা গাছের উপরে দেখা দিত, তখন বাড়ির সদস্যদেরকে উদ্দেশ্য করে হাসতে থাকতো, বিশ্রী সে হাসি। এই হাসি দেখলে যে কারো পিলে চমকে যাবে এবং অজ্ঞান হয়ে যাবে। বাড়ির লোকজন তো প্রচন্ড ভয়, এই ভয় নিয়ে তারা দিন পার করতে লাগলো। এদিকে উনি তো রুম থেকে বের হন না, ওই কবিরাজ কিছু আমল শিখিয়ে দিয়ে গেছিলেন, উনি সেটা করছেন। উনি বুঝতে পেরেছেন যে কি সমস্যা হয়েছে। এর মধ্যে কি শুরু হয়ে গেল, যে গভীর রাতের বেলা ওনাদের বাড়ির যে উঠোন, এই উঠোনে মনে হচ্ছে বেশ কিছু মানুষ ঝগড়াঝাটি করছে, লাঠি নিয়ে মারামারি করছে, ঢিল ছুটছে। কিন্তু সকালে উঠে দেখা যেত যে না, কোনো ঢিলের কোনো অস্তিত্ব নেই, সবকিছু ঠিকঠাক। তো 10 দিন পর কবিরাজ আসেন, কিছু জিনিস আনতে বলেন। আসার পরে যেমন 21টা গাছের পাতা, কিছু কাঁচা হলুদ, 4টা খাসি, একটা মোরগ, এবং এগুলো হতে হবে পুরোটাই সাদা, এবং এগুলো ম্যানেজ করাও কিন্তু খুব কষ্ট। তো যাই হোক, এগুলো ওনারা ম্যানেজ করেছিলেন, কিন্তু সময় লেগেছিল আসলে। এর ভিতরে কুরবানি ঈদও চলে আসে। কুরবানি ঈদের 5 দিন পর হুজুর ওই কবিরাজ বলেছিলেন যে উনি ফাইনাল রুকিয়াটা করবেন, এখন একটা পর্যায়ে এসেছে। তো 5 দিন পর উনি তুলা রাশির একজন মানুষকে নিয়ে আসেন ওই রাহেল আন্টির বাসায়। রাত 1টার দিকে শুরু হয় ওনার কিছু রিচুয়াল। অনেকগুলো কাজ উনি করেছিলেন, যেমন একটা সাদা মোরগের মাথা, মানে মোরগটার মাথা এই কবিরাজ তার দাঁত দিয়ে এক কামড় দিয়ে ছিঁড়ে ফেলেছিলেন, এবং সেই রক্তটা রাহেল আন্টির মাথা থেকে দেয়া শুরু করেছিলেন এবং সমস্ত শরীরে দিয়ে দিয়েছিলেন। তারপর তুলা রাশির যে একজন, তার উপরে ওই রক্তটা দিয়ে দিয়েছিলেন, এবং তারপরে ওই তুলা রাশির ওই ব্যক্তির উপরে একটা জিন হাজির করা হয়েছিল। ওই জিন হাজির করার পর তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে রাহেলা আন্টির অবস্থা কেন এমন হয়েছে এবং কেন রাহেলা আন্টিকে সে এই অবস্থা করেছে। কবিরাজ জানতেন, কিন্তু কবিরাজ ওই জিনের দ্বারাই ওই তথ্যগুলো রাহেলা আন্টির পরিবারকে বলার চেষ্টা করেছিলেন। প্রিয় লিসেনার্স, প্রথম রমজান যেদিন হবে তার আগের দিন কিন্তু রাহেলা আন্টি তার স্বামীর সাথে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে নামার পর, যখন ভ্যানে করে আসছিলেন, একটা জায়গা আসার পর ওনার হঠাৎ করে শীত শীত লাগছিল। তখন কিন্তু শীতের সময় ছিল না, যেটা আমরা শুরুতে বলেছি। মূলত সমস্যাটা ওইখান থেকে শুরু হয়েছিল। ওই জায়গাটাতে নাকি খুব পুরনো একটা নিম গাছ আছে, অনেক পুরনো নিম গাছ, এবং ওই নিম গাছের ভেতর দিয়ে একটা বট গাছ উঠেছে। ওইখানে 7টা দুষ্টু জিন থাকতো। ওই সময় ওই দিক দিয়ে যাওয়ার সময় ওই 7টা জিন একসাথে নাকি এই রাহেল আন্টিকে পছন্দ করে। তারপর থেকে এই 7টা জিনই রাহেল আন্টির পিছু লাগে, এবং 7টা জিনই নাকি রাহেল আন্টিকে নিয়ে যেতে চায়। তো এই যে সমস্যাটা সৃষ্টি হয়, এই সমস্যা থেকেই একটা জিন আর কি রাহেল আন্টি যেদিন ওই যে রান্না করে যখন আসছিল ওই রাত্রেই
তখন একটা জিন ভয় দেখিয়েছিল এবং ওইটার প্রভাবেই ওনার এই অবস্থা হয়ে গিয়েছিল। এখন ওই 7টা জিন তো তাকে ছাড়ে না, কোনোভাবে উনি ভালো হচ্ছিলেন না। তো এই যে এই তথ্যগুলো যখন ওই কবিরাজ তার জিনের মাধ্যমে জেনেছিলেন, উনি মূলত এই যে সময়টা নিয়েছিলেন 10 দিন, এই 10 দিনের ভিতরে উনি মানিকগঞ্জের ওই জায়গাতে গিয়েছিলেন। ওই জায়গার নিচে উনি বৈঠক করেছিলেন ওই জিনদের সাথে, জিনদেরকে বিভিন্নভাবে বুঝিয়েছিলেন। তো ওই জিনগুলো বিভিন্ন শর্ত দিয়েছিল যে এগুলো করলে তারা রাহেলা আন্টিকে ছেড়ে চলে যাবে। কিন্তু এই শর্তগুলো ছিল বেশ কঠিন শর্ত। কবিরা যখন এই জিনিসগুলো জানান, তখন রাহেলা আন্টির বাবা উনি বলেন যে তার মেয়েকে সুস্থ করার জন্য উনি প্রয়োজন ওনার সবকিছু বিক্রি করে দেবেন। তো ওনার বেশ কিছু সহায় সম্পত্তি উনি বিক্রি করে দিয়েছিলেন। বিক্রি করার পর এই রাহেলা আন্টিকে নিয়ে ওনার মা বাবা ভোলায় চলে গিয়েছিলেন। বরিশাল বিভাগের যে ভোলা যে জেলাটা রয়েছে, ওই ভোলার একটা জায়গায় চলে গিয়েছিলেন। ওইখানে যাওয়ার পর এই রাহেলা আন্টি, তার মা বাবা বা ফ্যামিলির আর কেউ তাদের নিজ গ্রামে আর কখনো আসেননি। আর রাহেলা আন্টিও মানিকগঞ্জ তার শ্বশুর বাড়িতে আর কখনো যাননি। তার শ্বশুর শাশুড়ির সাথে বা তার ওই স্বামীর সাথে আর কোনো যোগাযোগ ছিল কিনা এটা আসলে ওইভাবে সোহেল রানা ভাই বলতে পারেননি বা তার আম্মা বলতে পারেননি। তবে রাহেলা আন্টির 2 ছেলে এবং 1 মেয়ে আছে। রাহেলা আন্টি ভালো আছেন, এই মুহূর্তে তারা ভালো আছেন। তবে তাদের ফোন নাম্বারটা সোহেল রানা ভাই সংগ্রহ করতে পারেনি বা এখন কি অবস্থায় আছেন সেই বিষয়ে কোনো যোগাযোগ করতে পারেনি। তবে তার আম্মা এই বিষয়টা জানতো। রাহেলা আন্টির মুখ থেকেই এই সোহেল রানা ভাইয়ের আম্মা উনি এটা শুনেছিলেন। আর ওনার আম্মার কাছ থেকে শোনা ঘটনাটাই সোহেল রানা ভাই আমাদের লিসেনারদের উদ্দেশ্যে পাঠিয়েছেন। প্রিয় লিসেনার্স, আসলেই পৃথিবীটা বড়ই বিচিত্র। কখন যে কোন বিপদ আমাদের উপর চলে আসবে আমরা বলতে পারি না। এই জন্য সর্বাবস্থায় শরীরে দোয়া দুরুদ পড়ে আমরা নিজেরা যেই রুকিয়াটা করতে পারি সেটা পড়ে শরীর বন্ধ রাখতে হবে। বিশেষ করে রাতের বেলা চলাচলের ক্ষেত্রে পুরুষ হোক মহিলা হোক খুব সতর্ক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি সোহেল রানা ভাইকেও, চমৎকার একটি ঘটনা আমাদের লিসেনারদের উদ্দেশ্যে পাঠিয়েছেন। এভাবেই আপনাদের হরর ওয়ার্ল্ড এগিয়ে যাক লিসেনারদের পাঠানো সত্য ভয়ের ঘটনাকে নির্ভর করে। ইনশাল্লাহ আমরা আরো অনেকটা পথ এগিয়ে যেতে চাই। প্রিয় লিসেনার্স, আপনারা আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইবার্স আছেন সকলের কাছে অনুরোধ করব যে আপনারা প্রত্যেকে 5 জন করে লিসেনার আপনারা তৈরি করবেন যারা ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন। যারা শুনতে ভালোবাসেন না তাদেরকে বলার দরকার নাই, যারা শুনতে ভালোবাসেন তাদেরকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলবেন, যেন তারা আমাদের এই চ্যানেল থেকে সত্য ভয়ের ঘটনাগুলো শুনতে পারেন। যারা ভয়ের ঘটনা পছন্দ করেন না বা এগুলোতে বিশ্বাস নেই তাদেরকে সাবস্ক্রাইব করাবেন কি করাবেন না এই বিষয়ে আমি কিছু বলবো না। তবে যারা পছন্দ করেন অবশ্যই তাদেরকে সাবস্ক্রাইব করানোর জন্য চেষ্টা করবেন। এটা আপনাদের হরর ওয়ার্ল্ড পরিবারের তরফ থেকে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে। তাহলে কিন্তু আমাদের সাবস্ক্রাইবার সংখ্যাও বাড়বে, আমরা আরো অনেক ঘটনা পাবো। আর সেই ঘটনাগুলো দিয়ে আপনাদেরকে প্রতিনিয়ত সত্য ভয়ের ঘটনার যেই সত্যিকারের যে অনুভূতি সেগুলো দিতে ইনশাল্লাহ সক্ষম হব। এই জন্যই আমরা বলি যে আপনারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার্স সংখ্যা বাড়ানোর জন্য আপনারা নিজেদের ভালোবাসার জায়গা থেকে চেষ্টা করবেন। তাহলে আমরা আরো অনেক ঘটনাগুলো আপনাদের সামনে উপহার দিতে পারবো ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। চলে যাই ডক্টর আরিফের কাছে আবারও। যার ঘটনা শেয়ার করব তার নাম কবির, পেশায় একজন ডোম। তিনি ছোটবেলা থেকেই তার আব্বার সাথে তার এই হাতে খড়ি, কাজ করার হাতে খড়ি। বর্তমানে তিনি একজন পাকাপোক্ত ডোম। অপমৃত্যুতে মরা লাশগুলোই মোরলেস কাটাকাটি করেন তিনি। অনেকবার ভেবেছিলেন যে ছেড়ে দিবে এই পেশা, কিন্তু বাপ দাদার পেশা তাই ছাড়তে পারেনি। অনেকে হয়তো ভাবে যে এই পেশায় অনেক টাকা, কিন্তু কথাটা একদম ডাহা মিথ্যা কথা। সরকারি স্কেলে এখনো মাস্টার রুলের সামান্য বেতন পান তিনি। আর মৃত্যু যাদের হয়েছে তাদের সেই সব লোকজনের বকশিসের টাকা দিয়ে ডাল ভাত খেয়েই বেঁচে আছেন। শুধু একটা অ্যাডভান্টেজ, মাথার উপর যে ছাদটা আছে সেটা সরকারি ছাদ। ঘটনাটা অনেক আগের বছর, অনেক আগের।
কিন্তু তার এখনো মনে হয় ঘটনাটা আসলে ঘটেছে সেদিন তার সাথে। তখন তার বয়স 30-32 বছর। সেদিন রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করেছেন তিনি এবং সরকারি কলোনি থেকে রওনা দিয়েছেন মেডিকেলের লাশ কাটার যে ঘরটা আছে সেই ঘরের দিকে। আকাশের অবস্থা সেদিন বেশ খারাপ ছিল। সন্ধ্যা রাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর কেমন যেন শরীরটা সেদিন তার অলসই অলস লাগছিল। যে অলস কাটানোর কোনো সময় কাটানোর কোনো উপায় নাই। লাশ কাটানোর কাজ করেন তিনি, খুব আরামের কাজ না। সরকারি কাজ যখন ডাকতে বাধ্য হবে তখন তাকে যেতে বাধ্য, হোক তা রাত 3টা, হোক তা রাত 5টা, কোনো ছুটি নাই। আর ছুটি দিয়েই বা কি করবে? নিজের পরিবারই তো যখন আড়ালে নাক ছিটকায়, সেখানে অবসর কাটানোর চিন্তা করা ওটা হাস্যকর। তো যত যাই হোক, কাজে যেতে হবে। ঝিরিঝিরি বৃষ্টিতে মাথায় একটা পলিথিন মুড়িয়ে মর্গের দিকে রওনা দিয়েছেন। থানা থেকে 2টো লাশ এসছে, সেগুলোকে কেটে রাতের মধ্যে জমা দিতে হবে। তো যে হাসপাতালের মর্গটা, সেই হাসপাতালটা 250 শয্যা বিশিষ্ট ছিল। তো হাসপাতাল যে জায়গাটা, তার শেষ দিকটা ছিল মর্গ বা লাশ কাটার ঘর। এটা একটা একতলা বাড়ি, একতলা একটা ঘর, একটা রুম। চারপাশে অনেক ছোট বড় গাছগাছালি আছে, বেশ নিরিবিলি পরিবেশ। বাইরে বা আশেপাশে কিছু নিয়ন আলোবাতি আছে, একটা ল্যাম্প পোস্ট আছে, সেটা নষ্ট। কাগজে কলমে 2 জন ডোম থাকার কথা থাকলেও তিনি একাই লাশ কাটেন। তার সাথে একজন অ্যাসিস্ট্যান্ট আছে। জন্ম বলার যন্ত্রপাতি দুটোরই ঘাটতি আছে। একটা চাপাতি, ছুরি, হাতুর, বাটাল, এমনকি সার্জিক্যাল ব্লেড দিয়েও রীতিমতো এক প্রকার যুদ্ধ করে সেখানে কাজ করতে হতো। বিদ্যুৎ থাকতো না, ঠিকঠাক নাই বিদ্যুৎ, উন্নত মানের লাইটিং নাই। এইরকমই যাচ্ছে তাই ব্যবস্থা, আর এইভাবেই চলছে। তো হাঁটতে হাঁটতে তিনি প্রায় চলে এসছেন এবং চোখের সামনে লাশ কাটার ঘরটা তিনি দেখতে পাচ্ছিলেন। যে বারান্দায় মৃদু আলোর একটা বাল্ব জ্বলছিল, দরজাটা খোলা। তিনি মর্গের ভেতরে প্রবেশ করলেন। সবকিছু গোছানো, স্ট্রেচারের উপরে একটা লাশ রাখা, একজন মহিলার লাশ। আর তার আরেক পাশেই একটা ছোট্ট একটা লাশ, তবে সেটার উপর কাপড় দেয়া। স্ট্রেচারের পাশে কিছু ছুরি চাপাতি রেডি করা। তার অ্যাসিস্ট্যান্ট মালিক সবকিছু রেডি করে রেখেছে। আর সেটা বেশ কাজের, প্রায় বছর খানেক তার সাথে আছে। তাদের কলোনিতে থাকে, বাইরের এলাকায় একটা মেসে থাকে, দৈনিক বেতনভুক্ত। সে, তার বয়স আনুমানিক 23-24 হবে। কখন কোন কাজটা কিভাবে করতে হবে এইটা মালিক একেবারেই পটু, বলতে হয় না বেশি। একটু পরেই লাশ কাটা শুরু করা হবে, কিন্তু মালিক কই, ওকে তো দেখা যাচ্ছে না। তো তিনি ডাক দিলেন, মালিক, এই মালিক, কিরে কই তুই? কাম শুরু করার লাগবো তো। আরে ওই মালিক না, পোলাটা তো এরকম করে না। তো তিনি যখন সিগারেট ধরিয়ে টানতে টানতে কিছুক্ষণ অপেক্ষা করছিলেন, এর মধ্যেও ছেলেটা আসলো না। 10 মিনিট হয়ে গেল। তো তিনি লাশ কাটা ঘর থেকে বের হয়েছেন পেছন দিকটায় যাওয়ার জন্য, ওকে দেখার জন্য আছে কিনা। অবশ্য পেছন দিকটা কিছুটা ফাঁকা জায়গা পড়ে আছে, সেখানে গাছগাছালি, লাশ কাটা ঘরের ড্রেনের লাইন আর কিছু পুরানো জিনিসপত্র ফেলানো ছাড়া আর কিছু নাই। আসলে ওই দিন কি মনে করে যেন ওই দিকটায় তিনি গেলেন। টিপ টিপ বৃষ্টি মাথায় পড়ছিল, তো এদিক ওদিক তাকালেন, না এখানে তো কিছু নাই। হঠাৎ পেছন থেকে ডাক দিল, ওস্তাদ। তার ভাষ্য মতে, তিনি যেহেতু লাশ কাটেন, কিন্তু ভয় তো সবারই থাকে। তো ওই মুহূর্তে, ওই ইনসিডেন্টটা, ওই সিকোয়েন্সে বেশ ভয় পেয়ে গেছিলেন। আর ওই ছেলেটার হঠাৎ ডাক শুনতে পেয়ে তিনি হকচকে পেছনে তাকিয়ে দেখে ছেলেটার মুখটা শুকনা, মাথাটা নিচের দিকে করে দাঁড়িয়ে আছে। তো তিনি রাগ দেখাতে চেয়েও ওর মুখ দেখে আর রাগ দেখাতে পারেনি। তো বলে, কি রে বেটা, কইছিলি? তোর আমি আজ কখন থেকে ডাকতেছি, আয় কাম শেষ করার লাগবো। মন খারাপ নাকি তোর? চোখ মুখ এমন বৈশা গেছে কেন? মুখটাও পুরো ফ্যাকাশে, কি হইছে ক আমারে? ও কিছু বলল না, চুপচাপ তার সাথে লাশ ঘরে ঢুকে গেল। লাশ কাটার জন্য সব প্রস্তুত। বাইরে তখন তুমুল বৃষ্টি, সেই সাথে বিদ্যুৎ চমকানোর শব্দ। তো তিনি শুরু করলেন লাশ কাটা। প্রথমেই মহিলার লাশটা তিনি কাটছিলেন। একে একে সব পার্ট বাই পার্ট তিনি আলাদা করছিলেন, আর মালিক সেগুলোকে ফরমালিনের মধ্যে রাখছিল। মহিলার বয়স আনুমানিক 30 হবে,
এবং ঘরের ভেতর ফাঁস দেওয়া অবস্থায় পুলিশ লাশ উদ্ধার করেছে। বডি দেখে বোঝা যাচ্ছিল নিজেই ফাঁসি দিয়েছে, কারণ এইসব বডি দেখলে বোঝা যায় যে কে কিভাবে মারা গেছে, নিজে করেছে কিনা। এটা অনেকটা বোঝা যায়, দেখলেই বোঝা যায় আর কি। শরীরে কোনো আঘাতের আসলে চিহ্ন ছিল না। তো তিনি অন্যদের মতো নেশা করতে পারে না, তার দ্বারা নেশা হয় না। তাই লাশ কাটার সময় নানা কিছু মাথায় আসে। মানুষ কি অদ্ভুত, কত শত অভিযোগ অভিমান নিয়ে নিজের জীবনটা আসলে শেষ করে দেয়। সেই শরীরটা কেটে ক্ষতবিক্ষত করতে হয় তাকে, অথচ এই সময় এই শরীর নিয়ে মানুষের কতই না অহংকার থাকে, গায়ের জোরে কত কিছুই করে বসে। এইসব কিছু চিন্তা আসে মাথায়, যখন এইসব কিছুই আসলে তার মাথায় আসছে যখন তিনি লাশ কাটেন। তো লাশটা কাটা শেষ হলে মালিককে দেয় সেলাই করার জন্য। মালিক স্টিচ করতে শুরু করে। এর মধ্যে বিদ্যুৎ চলে গেছে। এই এক সমস্যা, এখানে হুটহাট বিদ্যুৎ চলে যায়। সোলার দিয়ে একটা আলো আছে, সোলারের আলোটা জ্বলে ওঠে। সোলারের আলো মানে স্বল্প আলোতে মালিক চুপচাপ লাশটা তখন সেলাই করছিল। অন্যদিন মালিক লাশ কাটার সময় বিভিন্ন প্রশ্ন করে, কিন্তু আজ কেমন যেন চুপচাপ, কোনো কথা বলছে না, এক মনে কাজ করে যাচ্ছে। এখানে লাশের যখন সেলাই করা হয়, অনেকটা লেপ বালিশ সেলাই করার সময় যেরকম সেলাই হয় সেরকম খুব তাড়াহুড়া করে ধাপ ধাপ করে সেলাই করা হয়। এখানে খুব যত্ন সহকারে আলতো করে সেলাই করা হয় না। তো অনেক প্রশ্ন করে, তো সেরকম প্রশ্ন এবার করছে না, চুপচাপ কাজ করছে। তো তারও শরীরটা কেমন করছিল, এবং সেই বাচ্চার লাশটা না কেটেই হাতটা ধুয়ে বারান্দায় তিনি চলে আসেন। লাশটা কাটেন নাই তিনি। তো একটা সিগারেট ধরান, সিগারেটের ধোঁয়া টানতে টানতে হঠাৎ করে বিদ্যুৎ চমকায়। তো এক পলকের জন্য তিনি দেখেন বারান্দা বরাবর রাস্তার পাশে একটা গাছের নিচে একটা মানুষের অবয়বের মতো ছায়া মাথা নিচু করে বসে আছে, দেখতে অনেকটা মালিকের মতো। তো তিনি সিগারেটটা ফেলে তার হাতের বাটন ফোনটা বের করে লাইট দেয়, কিন্তু আসলে সেই বাটন ফোনটাও মানে সাফিসিয়েন্ট ছিল না, কিছুই দেখা যাচ্ছিল না। বৃষ্টির পরিমাণটা তখন বেড়ে গেছিল, তাই কিছু দেখতে পাচ্ছিলেন না তিনি হাঁক দিলেন, এই কেডা? কোনো সারা শব্দ নেই। একটু ঝুঁকি দিয়ে দেখলেন যে সব ঠিক আছে, তাই তিনি নিজের চোখের ভুল ভেবে মর্গের ভেতর চলে আসে। মর্গের ভেতর আসার পর এসে বাচ্চাটার লাশ থেকে কাপড়টা সরায়। আহারে, কি সোনা মুখ, মেয়ে বাচ্চাটা 4 থেকে 5 বছর বয়স হবে। কি যে মায়া লাগছে দেখে। তার ঘরেও তো এরকম একটা ফুটফুটে মেয়ে আছে। আহারে, না জানি কোন কারণে এই মহিলা ছোট্ট শিশুটিকেও মেরে ফেলেছে, বিষ খাইয়ে দিয়েছিল বাচ্চাটাকে। আহারে। এবার বাচ্চাটার লাশ স্ট্রেচারে তোলেন তিনি। ওই তোলার পর বুকটা ছিঁড়ে যাচ্ছিল, আর তিনি যখন বুকটা কাটেন তখন আরো অবাক করে দিয়ে মালিক সেলাই করা বাদ দিয়ে এসে বাচ্চাটার বুকের ভেতর হাত ঢুকিয়ে দিল। মালিকের কেমন একটা হিংস্রতা দেখা গেল। হৃৎপিণ্ডরা টেনে ছিঁড়ে নিয়ে আসে তিনি, এনেই সেটা কামড়ে খাওয়া শুরু করে দেয়। আরে কি করতেছিস মালিক, কি করতেছিস তুই? আরে বেটা, পাগল হয়ে গেলি নাকি? তিনি মালিককে ধরে জোরে ঝাঁকি দেয়। এদিকে বাইরে থেকে অসংখ্য শেয়াল কুকুরের ডাক ভেসে আসতে শুরু করে। তিনি বেশ কয়েকটা ঘুষি মেরে বসে মালিককে। দৃশ্যটা নেওয়া যাচ্ছিল না। সে কোনোভাবে নিজেকে ছাড়িয়ে সে হৃৎপিণ্ডের খাওয়া অংশটা হাতে নিয়ে দৌড় দিয়ে বাইরে চলে যায়। এই ঝড় বৃষ্টির মধ্যে তিনি বারান্দা পর্যন্ত যান এবং সজোরের দারোয়ানকে ডাকতে থাকেন, কিন্তু এই বৃষ্টির মধ্যে তার ডাক দারোয়ান পর্যন্ত পৌঁছাচ্ছিল না, সম্ভব না। যেহেতু ওর আচরণ স্বাভাবিক মনে হচ্ছিল না, তাই তিনি কি করবে বুঝতে না পারে বৃষ্টির মধ্যে দৌড় দিয়ে গেটের কাছে যায়। এবং ওইখানে উপস্থিত দারোয়ান ছিল শফি। ওই শফি ভাইকে ডেকে নিয়ে আসে, সাথে ওয়ার্ড বয় আসে, আরো 2-4 জন মানুষ ছিল, তারা আসে। এই বৃষ্টির মধ্যে হন্য করে তিনি মালিককে খোঁজেন, কিন্তু কোথাও মালিক ছিল না। মালিক যা করলো তার জবাবদিহিটা কিভাবে করবেন তিনি? তখন সেই চিন্তায় মাথা ঘুরাচ্ছিল তার। তিনি ডায়াবেটিসের রোগী, তার প্রেশার লো হয়ে আসছিল। তখন শফি ভাই আর ওয়ার্ড বয়দের নিয়ে মর্গের দরজা তালা মেরে আসেন। সেই রাতটা তিনি ওয়ার্ডে কাটান।
সকালে তিনি এবং কর্তব্যরত চিকিৎসক সহ পোস্টমর্টেম শেষ করে পুলিশ আসলে তাদের সবকিছু বলে লাশ দুটো বুঝিয়ে দেন। যেহেতু এরা আত্মহত্যা ছিল, সেটা সরকারি কাজ, তাই কোনো ঝামেলা হয়নি পরবর্তীতে। কিন্তু একটা বিষয় অদ্ভুত ছিল, তা হলো পুলিশ এরপর মালিকের মেসে যায় তাকে খুঁজতে। সেখানে মালিকের আপন খালাতো ভাই থাকতো। সে পুলিশকে বলে মালিক নাকি কোন একজন বিবাহিত নারীর সাথে সম্পর্কে লিপ্ত ছিল, যার একটি সন্তানও ছিল, এবং এই সন্তান নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়, কারণ এই বাচ্চার কথা ভেবে মহিলা তার স্বামীকে তালাক দিচ্ছিল না। এদিকে মালিক সেই নারীর জন্য বলতে গেলে পাগল ছিল এবং সেই নারীকে পাওয়ার জন্য বেশ কিছুদিন তন্ত্রমন্ত্র সাধনা করে আসছিল। এবং ঘটনার একদিন আগে সেই মহিলার সাথে ঝামেলা হয় মালিকের, আর সেদিন সে বাড়ি ছেড়ে চলে যায় এবং সেখানে গিয়ে সে আত্মহত্যা করে। তবে সেই মহিলার পরে আর কোনো সন্ধান পাওয়া যায়নি। যেহেতু সে কলোনির বাইরে অন্য এরিয়াতে থাকতো, তাই তার বিষয়ে আসলে তেমন কিছু তিনি জানতেন না। কিন্তু মালিক যদি মারাই যায়, তাহলে মর্গে সে কে ছিল? আর ওই বাচ্চার হৃৎপিণ্ডটা ওইটা কে খেয়ে ফেললো? পালিয়ে গেল কে? তাহলে মর্গে আসা সেই মহিলা এবং বাচ্চার সাথে মালিকের কোনো কানেকশন ছিল? বিষয়টা মেলানো কষ্টকর, কারণ এটা রহস্যজনক। মাঝে মাঝে কিছু কেস রহস্য থাকাই ভালো, সেটার জট খুললে হয়তো ভালো নাও লাগতে পারে। এটাই ছিল মার্জিয়া মেহজাবিন আপুর ঘটনা। সুন্দর ঘটনা মার্জিয়া মেহজাবিন আপু, এবং আপনার বেশ ভালো লেগেছে ডোমের ঘটনাটা। আমি চাই যে আপনি আমাদেরকে আরো সুন্দর সুন্দর ঘটনা আমাদেরকে কালেক্ট করে দিন, আমাদের জন্য নিয়ে আসুন, এবং আমাদের শ্রোতারা আপনার ঘটনা অনেক পছন্দ করছে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। আমরা চলে যাব বাবু ভাইয়ের কাছে। ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন সবুর খান জাফলং সিলেট থেকে, এবং এই ঘটনাটি তিনি কালেক্ট করেছেন তার বন্ধু সাজুর কাছ থেকে। এবং ঘটনাটি সেই সবুর খানের বন্ধু সাজুর গ্রামে ঘটে, এবং সেখানকার প্রচলিত একটি ঘটনা এটি নাকি অনেকেই সেখানে জানে কাহিনীটি সম্বন্ধে। তো আমি সেই ঘটনাটি আপনাদের কাছে শেয়ার করব, একটি প্রচলিত ঘটনা, এবং আমার মতো করে শেয়ার করব। তো যাই হোক, ঘটনাটি যার সাথে ঘটে তার নাম হচ্ছে মুহিব, এবং এটা আমি সঙ্গত কারণে তার ছদ্মনাম বেছে নিচ্ছি। এবং মুহিব একজন 16-17 বছরের কিশোর, এবং সে ওই অঞ্চলে থাকতো। এবং তাদের গ্রামের অঞ্চলটা এরকম অনেকটা পাহাড়ি একটা অঞ্চল, এবং সেখান দিয়ে যদি যাতায়াত করতে হয়, তাদের বাজারের দিকে যেতে হয়, তাহলে তাদের বাসা থেকে বের হয়ে অনেক দূর হাঁটতে হয়। হেঁটে সেখানে একটা হিজল গাছ পড়ে এবং একটা পুকুর পড়ে। পুকুরটা বিশাল বড় পুকুর, মানে বেশ বড় একটা পুকুর, যাকে দিঘিও বলা যায়। এবং সেটা পার হয়ে আরো অনেক দূর বিস্তীর্ণ ভূমি পার হলে, বিস্তীর্ণ ল্যান্ড এরিয়া পার হলে, তারপরে তাদের ওখানে নদী পড়ে। এবং এই নদী একদিক দিয়ে বয়ে গেছে এবং পার্শ্ববর্তী দেশে চলে গেছে, এবং সেই অঞ্চলটা পাহাড়ে ঘেরা। নদীর যেটা পার্শ্ববর্তী দেশে চলে গেছে ওই অঞ্চলটা পাহাড়ে ঘেরা, বা নদীর দুই পাশে পাথুরে পাহাড়, আর এই পাশে নেমে এসছে সেখানে অনেকটাই পাথুরের জায়গা আছে, বাট কম, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এই হচ্ছে ওই জায়গার পরিবেশের কথা বললাম। তো মুহিব থাকতো তার নানা বাড়ি থেকে খুব কাছে, তাদের বাড়ি এবং তাদের নানার বাড়ি প্রায় 5 মিনিটেরও দূরত্ব নয়, মানে 2-4 মিনিটের দূরত্ব। তো মুহিব সবসময় তার নানা বাড়িতে চলে আসতো, সেখানে অনেক লম্বা সময় কাটাতো, সেখানে আড্ডা দিত, বসে থাকতো, তার নানুর সাথে গল্প করতো, এবং তার ভালো একটা সময় কাটতো সেখানে। তো মুহিব প্রায় দেখতো যে তার মামা মাছ ধরতে যায়। তার মামার একটা ছোট নৌকা ছিল, কোষা নৌকা, এবং সেটাতে করে তার মামা সেখানে যেত এবং তিনি মাছ ধরতেন। মাছ ধরা তার একটা শখ ছিল, এবং তিনি নাকি নদীতে নৌকা নিয়ে বেশ দূরে দূরে চলে যেতেন, বেশ দূর দূরান্তে চলে যেতেন মাছ ধরতে। এবং অনেক সময় দেখা যেত যে গভীর রাতে তিনি আসতেন এবং সাথে করে মাছ নিয়ে আসতেন। তো দেখা যেত যে অনেক সময় রাত 2টার দিকে, 3টার দিকে মামা আসছে, এসে বাসায় মানে হাঁক দিতেছে এখানকার মামিকে, তার মামি এসে দরজা খুলছে। এবং অনেক সময় দেখা যেত সে গভীর রাতেই তাদের বাসার সেই কিচেনে, মানে যে রান্নাঘর, এবং জানেন যে গ্রামের রান্নাঘরগুলো কেমন হয়, সেখানে একটা মাছ রান্নার আয়োজন বসে যেত। বড় মাছ নিয়ে এসছে, তার মামা বড় মাছ ধরেছে, এবং তখন একটা মানে খুব ফেস্টিভ একটা এনভায়রনমেন্ট হতো ঘরের মধ্যে। এই গভীর রাতেই রান্না হতো, মাছ ভাজি হতো, ইত্যাদি ইত্যাদি আর কি। তো যাই হোক, এই জিনিসগুলো খুব ভালো লাগতো মুহিবের। তো মুহিব তার মামাকে অনেকবার বলেছে, মামা আমাকে নিয়ে যাও, রাত্রেবেলা যখন তুমি মাছ ধরো আমি তোমার সাথে যাব। তো মামা দেখা যাচ্ছে বেশিরভাগ সময় তাকে মানে বলতো যে না রে, আমি মাছ ধরি রাত্রে, আর তুই ছোট ছেলে, তুই কি যাবি আমার সাথে।
আমি যাই, আমি মাছ ধরি, লাগবে না। আর তার মামার সাথে মাঝে মাঝে দেখা যেত তাদের গ্রামেরই অন্য একটা লোক যেত এবং তারা দুইজন মাছ ধরতো, এরকম হতো প্রায়। তো মামা একাও যেত, তার সাথে একজন কেউ নিয়ে যেত। তো দিনকার কথা, তার মামা ওই দিন কেন জানি সন্ধ্যার দিকে এসে মহিবকে বলল যে, এই তুই কি আজকে ঘুমাইছিস? তুই না দুপুরে ঘুমাস? তো মহিব বলল যে, আমি তো দুপুরে অল্প ঘুমাইছি। আজকে রাতটা যাবি আমার সাথে মাছ ধরতে? আমি আজকে একা যেতেছি, তুই গেলে যাইতে পারিস, বাট আমার কিন্তু মানে বাইজা যাবে 2-2:30, ঘুমে পড়ে যেতে পারবি না কিন্তু। তো ভাইগনা বলতেছে, মহিব বলতেছে তার মামাকে যে আমি যাবো, মানে সে খুব আগ্রহ, বলে তাহলে তুই এখনই ঘুমায় না, আরো 2 ঘন্টা ঘুমা। তাই বলে তার মামা চলে যায় অন্যান্য কাজে। তো মহিব বেশ খানিকক্ষণ ঘুমায় রেস্ট নেয় এবং সে খুব খুব চার্জড আপ। তার ভেতরে খুবই আগ্রহ লাগতেছে যে মাছ ধরতে যাবে মামার সাথে এবং দূরে যাবে নদীতে। এবং তার মামার সেই নৌকাটা নাকি ওখানে একটা ঘাট ছিল, সেখানে অনেকেই নৌকা বেঁধে রাখতো। তো তার মামাও সেখানে কিন্তু তার নৌকাটা বেঁধে তালা মেরে রেখে দিত শিকল দিয়ে। তো এটা অনেকেই রাখতো ওই জায়গায় এরকম, তো তার মামাও রাখতো। এবং নট নেসেসারিলি যে ওই নৌকাগুলো সবসময় সেফ থাকতো, অনেক সময় দেখা যেত পানি উঠে গেছে অনেক, সেগুলো আবার সেচে ফেলতো আর কি। যাই হোক, তো ওই দিন ঠিক রাত্রেবেলা, রাত প্রায় 9টা-10টার দিকে মহিবকে তার মামা বলে, চল আমরা বেরোবো এখন। তো মহিবও খুব খুবই চার্জড আপ এবং তার খুব ইন্টারেস্ট, আগ্রহ অনেক বেশি। সেও রেডি হয়ে গেছে। মামা জাল নিল, জাল নিয়ে বলল চল। তো দুজনে যাচ্ছে, রাস্তা দিয়ে হাঁটতেছে আর গল্প করতেছে, গ্রামের রাস্তা। এবং সেই ঝিঝি পোকা ডাকতেছে রাতের বেলা, 9টা-10টা বাজে। তখন বর্ষাকালটা কেবল শেষ হয়েছে, এরকম একটা অবস্থা। মাঝে মাঝে ঝড় বৃষ্টি আসে, বাট বর্ষাকালের শেষ দিকের অবস্থা। তো তখনও আশেপাশের ক্ষেতে অনেক ব্যাঙ আছে, এগুলো ডাকতেছে এবং ঝিঝি পোকা ডাকতেছে। এখন হেঁটে যাচ্ছে মুহিব তার মামার সাথে, এবং মামা বলতেছে যে রাতের বেলা মাছ ধরা কিন্তু খুবই মজার ব্যাপার এবং আগ্রহের ব্যাপার। আবার অনেক সময় অনেকে বলে যে অনেকে ভূত প্রেত দেখে, তো সাবধান, এগুলো বলে ভাইগনারে ভয় দেখাইতেছে। তো মুহিব বলে যে না মামা, আমি ভয় পাই না, চলেন যাই, অসুবিধা নেই, আমি যাচ্ছি তো আপনার সাথে। মামা বলে, হ্যাঁ চল, তুই কিন্তু নৌকা বাইবি, আমি জাল ফেলবো। তো এগুলো বলে বলে তাকে নিয়ে যায়। তো তারা মোটামুটি গ্রামের গহীন রাতে, এটা গভীর রাতই, 9টা-10টা গ্রামের রাত, বেশ গভীর রাত, হাঁটতে হাঁটতে চলে আসে তারা একসময় নদীর পাড়ে। নদীর পাড় শুনশান, কেউ নাই, এবং খুবই নিস্তব্ধ। আকাশে শুধু চাঁদ আছে, সেই চাঁদের আলোতে যতটুকু দেখা যাচ্ছে নদীর পাড়টা, মাঝে মাঝে তাও মেঘে ঢেকে যায়, আবার বের হয় চাঁদ, এরকম। তো তাদের সাথে হ্যারিকেন নিয়ে আসছিল। তো হ্যারিকেনটা দেয় মুহিবের হাতে। মুহিবের মামা বলে যে তুই এবার হ্যারিকেনটা নিয়ে নৌকায় চল, দেখি নৌকার কি অবস্থা। তো নৌকায় উঠে উঠে দেখে তাদের একটু পানি আছে, সে পানি সেচে ফেলে নৌকাটাকে একদম ক্লিয়ার করে তারা, এবং কিছু পানি তিনি জমায় রাখেন মাঝখানে। এগুলা নাকি মাছ ধরলে মাছ রাখতে হয় আর কি ওখানে। তো রেখে তিনি উঠে বলে ঠেলা দিয়ে নৌকা পানিতে নিয়ে যান, এবং তিনি ওই পাশ থেকে বলেন মুহিবকে যে বাইতে থাক, নৌকা বাইতে থাক। তো নৌকা বাঁধছে, তিনিও প্রথম একটু বান নৌকা এই পাশে বসে। মা ভাগনা দুজন দুই পাশে বসছে এবং নৌকা বেয়ে বেয়ে যাচ্ছে। আকাশে একটা চাঁদ এবং সেই চাঁদের আলো নদীতে পড়তেছে, বেশ লাগতেছে। নদীর পানি মাঝে মাঝে রিফ্লেক্ট করতেছে চাঁদের আলো। এরকম একটা পরিবেশ, হ্যারিকেনটা রাখা নদীর মাঝখানে, এবং তাদের যে নৌকাটা মোটামুটি, এটাকে কোষা নৌকা বলছি, বাট এটা কিন্তু মোটামুটি একটু বড় সাইজেরই। এটার মধ্যে মোটামুটি জিনিসপত্র রাখা যায়, মাছ টাছ যারা ধরে মাছ রাখতে পারে। এটা বিশেষ করে মাছ ধরার জন্যই এই নৌকাটা বানাইছিল আর কি, ওনার ফিশিং এর শখ, তাই। তো যাই হোক, সেই নৌকা নিয়ে তারা বাইতেছে এবং এক জায়গায় যেয়ে তিনি বললেন যে আমি জাল ফেলি তারা। তো তারা ওখানে থেমে জাল ফেললো। তো নৌকা হালকা হালকা দুলতেছে, এবং জাল ফেলার পরে, জাল ফেলার কিন্তু আলাদা টেকনিক আছে, নাহলে কিন্তু পানিতে পড়ে যাবে মানুষ। তো ওরকম ঘুরে পানিতে ফেললো। তো মুহিব অভিভূত তার মামার জাল ফেলা দেখে, খুব সুন্দর ভাবে তিনি জাল ফেললেন, এবং আস্তে আস্তে তিনি জাল তুলতেছেন এবং দেখতেছে যে সেখানে মাছ বেঁধে উঠছে, এবং বুঝতেছে যে ছোট ছোট মাছ বেঁধে উঠছে। তো তিনি যেগুলো দেখলেন, কিছু মাছ রাখলেন, কিছু ছেড়ে দিলেন, ছোট মাছ। যাক, এরকম করে তিনি তার আবার জাল ফেললেন। তো এরকম কিছু করতে করতে আরো এগিয়ে গেল তারা। তো এরকম অনেকক্ষণ ধরে এরকম জাল ফেলতে যাচ্ছে, এরকম করতে করতে তাদের কিন্তু হুঁশ নাই, তারা কতটুকু আসছে কতটুকু যাচ্ছে এরকম। তো একটা সময় মুহিব আবিষ্কার করলো, মনে হচ্ছে নদীর এই অংশটা অন্ধকার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আলো কমে গেছে, আকাশের আলোটা। তো মুহিব তার মামাকে বললো, মামা আমরা কই আছি দেখেন তো।
তো মামা তাকায় দেখে দুই পাশে উঁচু উঁচু পাথরের বোল্ডার, এবং মামা বলতে সর্বনাশ, আমরা তো পাশের দেশের ইসে ঢুকে গেছি রে, এই তাড়াতাড়ি চল চল চলে, দেখলে খবর আছে আমাদের। হ্যাঁ, কারণ রাতের বেলা হঠাৎ এই যে ওদের আসে, ওইটা কি বলে, তাদের যে মানে তাদের যে ট্রলার আসে বা তাদের স্পিড বোট আসে চেক করতে, পেট্রোলিং বোট, এগুলা মানে দুই দেশেরই সীমান্ত রক্ষীরা এসে চেক করে, এবং এটা দেখলে সমস্যা আছে, তাই তাড়াতাড়ি বলে তাড়াতাড়ি ভুলে ঢুকে গেছি, আমরা বের হয়ে যাই। তো তারা ওখান থেকে আস্তে আস্তে বের হয়। তবে মুহিবের কাছে খুব সুন্দর লাগতেছিল পাথরগুলোর দিকে তাকায়, এবং তার কাছে মনে হচ্ছিল যে অসাধারণ একটা দৃশ্য, এখানে চাঁদের আলো পড়ছে পাথরের উপরে, সেটা রিফ্লেক্ট করছে, বেশ খানিকটা রিফ্লেক্ট করছে, নদীর পানির একটা অংশ অন্ধকার, যেখানে মানে পাথরের একটা ছায়া পড়ছে, আর পাশের অংশটা চকচক করতেছে। তো এরকম একটা অবস্থা। তো যখন তারা চলে আসতেছে, মুহিবের হঠাৎ মনে হলো সে বড় একটা বোল্ডারের উপরে একটা মানুষকে দাঁড়ানো দেখছে, মনে হলো যে একটা অবয়ব। তো মুহিব চোখ দিয়ে দেখে তার মামাকে বলতেছিল, মামা কাকে জানি দেখছি। তার মামা বলতেছে, চুপ থাক, সামনে সামনে বা তাড়াতাড়ি, তাকাইছি না ওদিকে, ওখানে অন্য মানুষজন থাকলে সমস্যা আছে, এটা যদি ইসের লোক হয়, মানে এখানকার বর্ডারের লোক হয়, তার খবর আছে আমাদের, তাড়াতাড়ি চল, বের হই। তো তাড়াতাড়ি মামা ভাইগনা দুজনই বৈঠা মেরে একসময় তারা দেখলো বের হয়ে আসছে, তারা বুঝলো যে নির্দেশে সীমানায় ঢুকে গেছে। তো চিন্তা করলো যে আচ্ছা যাক, এখন বাঁচছি, এই আর সমস্যা নাই। তো যাই হোক, বলে যে মামা বলতেছে হঠাৎ, এরা কিন্তু অনেক মাছ ধরছে, বেশ অনেক মাছ জমা, এবং বেশ বড় সাইজের একটা পাঙ্গাস মাছ ওখানে তার ওখানে ধরা পড়ছে। তো সেই মাছটা ওখানে ইসের ভিতরে আছে, এবং তার ওই নদীর ওই তার যে নৌকার ভেতরে, খোলের ভিতরে আছে, এবং সেটা মাঝে মাঝে ছটফট করতেছে, বেশ বড় সাইজের। তো তার মামা বলতেছে যে চল আমরা চলে যাই। তো ফিরে আসতেছে, তো মাছ ধরতে আর ইচ্ছা করতেছে না, যা পাইছি অনেক, এবং এই বড় মাছ পাইছি, তাহলে আর এখন এত টেনশন নাই, চলে যাই। তো মুহিব বলতেছে আচ্ছা চলো যাই। তো দুজনে বাইতেছে। তো তারা যখন নাকি তাদের পাড়ের কাছে চলে আসছে অনেকটা, তখন তারা দেখে ঠিক নদীর পাড়ে মনে হচ্ছে মানুষ দাঁড়ায় আছে, চারজন মানুষ, একজন মহিলা, সেটা বোঝা যাচ্ছে, একটা শাড়ি পরা, আর সাথে তিনজন মানুষ আর কি। এবং তাদের দেখে মনে হচ্ছে যে তারা তাদেরকে মানে ডাকতেছে, এরকম একটা অবস্থা। তো ওরা ফার্স্টে বুঝতে পারে নাই, তারা মুহিব মামাকে বললো এরা কারা। মামা বললো যে এগুলো কর, তাকাইস না, সোজা চল। এরকম বলার পরে আর ওইদিকে না তাকাইলো, এবং সে মানে তাড়াতাড়ি বৈঠা মারা শুরু করলো। তো মুহিব বৈঠা মারতেছে খুব দ্রুত, তার মামা মারতেছে, এবং পানিতে শব্দ হচ্ছে চলাত। তো ওই পাশ থেকে দেখলো যে ডাক দিয়ে ওগুলো তাদেরকে, ওই মহিলাটা বেশ ক্যানে কণ্ঠ, কেমন যেন বললো যে এই আমাদের এখানে একটু আসেন, আমাদেরকে একটু পার করে দেন। তো বলতেছে এখান থেকে মুহিবের মামা বলতেছে যে আপনাদেরকে পার করবো, কে আপনি? আপনার চিনি না, আপনি কে, কোত্থেকে আসছেন? আর এই রাত্রেবেলা এখানে আসছেন কোত্থেকে? ওই পাশে তো পাহাড়, আপনি কোত্থেকে আসছেন? মানে মহিলারা যেখানে আসছে সেটা কিন্তু আসলে গ্রামের কোনো জায়গা না, তারা অনেক খানিকটাই এই পাশে আছে। তো এরপরে কিন্তু সেই অন্য দেশের সীমান্ত শুরু হয়েছে। তো বলতেছে আপনার কোত্থেকে আসছেন? বলে আমরা খুবই বিপদে পড়ছি। মহিলা বলতেছে আমাদেরকে একটু পার করে দেন ভাই, আমাদের একটু পার করে দেন। তো অনেক রিকোয়েস্ট করতেছে। তো মুহিবের মামার হঠাৎ মনে হলো আসলে তো মানুষ বিপদে পড়তে পারে, কোনো সমস্যা হইতে পারে, আচ্ছা দেই, পার করে দেই। তো তিনি তার ভাইগনারে বললো পাড়ে ভিড়া নৌকা। তো নৌকা পাড়ে ভিড়েলো। তো নৌকা পাড়ে ভিড়ানোর পরে তিনি যখন ঠেকাইছেন নৌকাটা পাড়ে, বললো যে সাবধানে উঠেন, বলে তিনি এই সাইডে চলে আসলেন হেঁটে, মানে মুহিবের সাইডে। আর তারা দেখলো যে ওই মহিলা প্রথম উঠলো নৌকায়, এবং তারপরে ওই বাকি তিনজন, এবং লোকগুলার মাথার মধ্যে শাল পেঁচানো, মানে মানে কাপড়ের মতো দিয়ে পেঁচানো আর কি, তাদের অনেক চাদরের মতো পেঁচানো। মহিলাটা একটা শাড়ি পরা, শাড়ি দিয়ে আবার মাথা ঢেকে রাখছে, মুখ ভালো মতো দেখা যাচ্ছে না, চোখের জায়গাটা সাদা সাদা দেখা যাচ্ছে, মানে চোখ বোঝা যাচ্ছে আর চাঁদের আলোতে, বাট মুখটা তার ঘুমটার জন্য ভালো মতো দেখতে পাচ্ছেন না। তো তিনি বললেন যে রওনা দিব? তো বললো দেন। তো মুহিবের মামা তার তাড়াতাড়ি নৌকাটাকে আবার ঠেলে নিল পানিতে, এবং তিনি এবার ওই পারের দিকে যাচ্ছেন। তো যখন যাচ্ছেন মাঝরাতে তিনি আবার জিজ্ঞেস করলেন আপনারা কোত্থেকে আসছেন এত রাত্রে? তো কোনো উত্তর দিচ্ছে না মহিলা, চুপচাপ বসে আছে। তো মুহিবের মামা ভাবলো যে এটা বেয়াদব, আমি রাত্রেবেলা তাদেরকে সাহায্য করলাম, নৌকা পার করে দিব, আর সে মানে কোনো কথার উত্তর দেয় না। যাই হোক, তিনি আর কথা না বলে তিনি নৌকা বাইতেছেন, তার শুধু ইচ্ছা যে নৌটা পার করে দিয়ে চলে যাবেন তিনি।
তো বেশ খানিকক্ষণ গেছে। তো মুহিবের মামা মুহিবের সাথে কথা বলতেছিলেন বিভিন্ন ব্যাপার নিয়ে, তাদের পার্সোনাল আলাপ। হঠাৎ তারা শব্দ পেল, কেমন কচর কচর করে শব্দ হচ্ছে, কিছু একটা কামড়ানোর মতো। তো কি কামড়াইতেছে তাকায় তারা মানে হতভম্ব হয়ে গেল মা ভাইগনা দুজন। কারণ হচ্ছে যাদের আলোয় তারা স্পষ্ট দেখলো, মানে যা বোঝা যাচ্ছে, তাদের নৌকার মাঝখানে যে বড় মাছটা রাখা ছিল, সে মাছটাকে তুলে কামড়ায় কামড়ায় খাওয়া হচ্ছে। এবং কামড়াচ্ছে এখন মহিলাটা। মাছটা কিন্তু বেশ বড়, প্রায় 7-8 কেজি ওজনের মাছ। হ্যাঁ, 7-8 কেজি ওজনের বড় মাছ। এবং সেই মাছটাকে মহিলাটা 2 হাত দিয়ে ধরছে, 2 পাশে মাথা এবং লেজ, এবং কামড় দিছে পেটে, এবং কামড় দিয়ে চাবাচ্ছেটারই কচকচ শব্দ হচ্ছে। এবং তারপর দেখলো তিনি যে পাশের 3 জনও তাদের ওই নৌকার তল থেকে আরো যে মাছ ছিল, ছোট মাছ, এই মাছ সেগুলো নিয়ে কামড়ানো শুরু করছে। এবং কটর মটর কাটা এগুলা চাবানোর শব্দ হচ্ছে, এবং কাঁচা মাছ, মানে কঠিন অবস্থা। এবং শেষ 2-1টা মাছ তারা দেখতেছে যে মানে তারা যখন মাছ তুলে দ্রুত খেয়ে ফেলে দিচ্ছে, আবার এর মধ্যে একটা মাছ তুলছে, মাছটা আবার নড়তেছে এরকম মুখের মধ্যে এবং কামড়ায় খাচ্ছে সে। তো খুবই একটা মানে ক্রুয়েল সিন। এটা দেখে প্রচন্ড ভয় পেয়েছে মুহিব, তো মারাত্মক ভয় পেয়েছে। এবং মুহিব তার মামাকে খামচায় ধরলো পা। তার মামা বললো, চুপ থাক চুপ থাক, দোয়া পড়, তাই বলতেছে। তো হঠাৎ করে শুনলো ওই পাশ থেকে হাসি, ওই মহিলাটা হাসতেছে, এবং অন্ধকারের মধ্যে মানে কেমন জানি অবিশ্বাস্য লাগতেছে, কারণ তারা চেহারা কিন্তু দেখতেছে না, কারণ মহিলার চেহারা কিন্তু ঢাকা কাপড় দিয়ে। বলতেছে যে এই যে মহিলা যে মাছ খাইছে তাও কিন্তু তারা বুঝতে পারে নাই চেহারাটা কেমন, কারণ সে দেখছে যে মুখের কাছে নিয়ে গেছে বড় মাছটা, কিন্তু চেহারা কিন্তু দেখতে পাচ্ছে না। তো মহিলা ওখান থেকে বলতেছে, মাছটা কিন্তু নামায় রাখছে, নিচে রেখে নামায় রেখে বলতেছে যে এটা খাওয়া শেষ করে তোদের 2টারে খাবো, প্রতিদিন আমাদের মাছ ধরে নিয়ে যায় সেখান থেকে। তো থরথর করে কাঁপতেছে মুহিব, ভয়ে অনেকটা মানে মানে সংজ্ঞাহীনের মতো হয়ে গেল, মানে কাইন্ড অফ লাইক সে ফেইন্ট হয়ে গেছে মুহিব। তার মাথায় আর কোনো মানে খেয়াল নাই, সে মানে বিড়বিড় করতেছে, শুধু দোয়া পড়ার চেষ্টা করতে, এবং দোয়াও ঠিক মনে আসতেছে না তার। তো এরকম একটা অবস্থা, এবং মুহিবের মামা শক্ত হয়ে গেছে, এবং তার মানে কিছু বলার নাই। তো এই পর্যায়ে তিনি আর নৌকা বাইতে পারতেছিলেন না। তো এক পর্যায়ে তিনি কোনো মতে নৌকাটা অটোমেটিকলি কাছাকাছি চলে আসছে ঘাটের, এবং এক সময় তার নৌকাটা মনে হয় ঘাটে ভিড়ছে, কিন্তু তিনি চোখ দিয়ে শুধু খেয়াল করলেন ঘাটে ভিড়ছে তাদের দিকের ঘাটে, মানে যেদিকে মহিলারা যাইতে চেয়েছিল না, সেই মানে মহিলা যেখান থেকে উঠছিল সেই দিকেরই সামনের ঘাট। তো তিনি আসলে এতটুকু দেখে তার আর কিছু মনে নাই। যাই হোক, পরদিন দিনের বেলার কাহিনী। তো তাদের বাড়িতে যেহেতু তারা রাতের বেলা আসে নাই, মুহিবের মামি টেনসড হয়ে গেল, এবং তিনি বাসায় জানাইলো মুহিবের নানুকে এবং অন্যান্য মানুষকে যে রাতের বেলা ও গেছিল মাছ ধরতে, আর আসে নাই। তো গ্রামের ওই তাদের আশেপাশে 2-1 মানুষ মিলে খুঁজতে বেরোলো এদের। তো খুঁজতে বেরোয় তাদেরকে মানে পায় না, কোথাও পায় না। এক জায়গায় যে তাদের নৌকা পাইছে, হাইটে আর কি, অনেক দূর গেছে, যে তাদের নৌকা পাইছে, এবং নৌকাটা পাইছে, এবং নৌকার মধ্যে দেখতেছে কিছু রক্ত এবং মাছের মানে অবশিষ্টাংশ, কাটা ইত্যাদি ইত্যাদি পড়ে আছে, কিন্তু মুহিব বা তার মামা নাই। খুবই আশ্চর্য ব্যাপার। তো তারা তাদেরকে খোঁজাখুঁজি করলো, এবং সবাই ভয় পেয়ে গেছে। খুঁজতে খুঁজতে যে দেখলো একটা মাটির টেকের উপরে মামা ভাইগনা দুজন পড়ে আছে। তো তাদেরকে নিল, তাদেরকে নিয়ে বাসায় আনছে। বাসায় এনে তাদেরকে প্রথমেই চেষ্টা করলো যে চিকিৎসা দেওয়ার, কি হয়েছে তাদের এটা দেখার জন্য। দেখলো যে সবাই 2জনই বেঁচে আছে এবং তারা সেন্সলেস। তো মুহিবের জ্ঞান ফিরছিল 6 ঘন্টা পরে, আর তার মামার নাকি তার 2 দিন পরে জ্ঞান ফিরে। এবং জ্ঞান ফিরে তারা এই ঘটনাটা পুঙ্খানুপুঙ্খানু সবাইকে বলল এখানে কি ঘটছিল তাদের সাথে। তো যাই হোক, তো তাদের তারপরে চিকিৎসা দেওয়া হয়। মুহিবের মামা বেশ অসুস্থ হয়ে গেছিল, এবং চিকিৎসা দিতে দিতে তাকে মোটামুটি ভালো একটা চিকিৎসার ব্যবস্থা করা, কারণ তিনি এত অসুস্থ হয়েছিল বলার মতো না। তিনি নাকি উল্টা পাল্টা বকা শুরু করছিলেন, তার মানে চিন্তা ভাবনায় এলোমেলো একটা ব্যাপার চলে আসছিল। তো যাই হোক, তখন তাকে এরকম চিকিৎসা দিয়ে প্রায় মাসখানেক সে এরকম থাকে। তারপরে তার মেন্টালি একটা স্টেবিলিটি আসে এই সময়। তারও প্রায় বছরখানেক পার হয়ে যায় এর মধ্যে। তো এর মাঝে আর তাদের জীবনটা নর্মালি হয়ে যায়, এবং মুহিব যথারীতি তার মামার বাসায় আসে, তবে মাছ ধরতে আর যাওয়া হয় না। তো একদিনকার ঘটনা, মুহিবের মামার সাথে তার মামির বেশ মনোমালিন্য হয় এবং ঝগড়াঝাটি হয়, এবং ঝগড়াঝাটিতে তার মামি রাগ করে তাদের বাবার বাসায় চলে যায় আর কি, তার বাপের বাড়ি, সেখানে চলে যায় মুহিবের মামি।
তো এখন দেখা যাচ্ছে মুহিবের নানু বাসায় তাদের ঘরের মানুষ নাই, এবং তারা মানে যে তার মুহিবের মামি তিনি না থাকাতে বাসাটা শূন্য হয়ে গেছে। মুহিবের মামাও খুব টেন্সড, মুহিবের নানুও খুব টেন্সড, এবং বাসার মধ্যে কেমন জানি একটা খালি খালি ভাব। আর মুহিবের মামার যে রাগ ছিল তাদের স্বামী স্ত্রীর ঝগড়ায়, সেটা দেখা গেছে যে পরদিনই ঠান্ডা হয়ে গেছে। তো তিনি মুহিবকে বলতেছে যে তোর মামিকে তো আনতে যাওয়া দরকার, তো আমি যাবো, তুই যাবি নাকি? তো মুহিব বলে যে আচ্ছা চলো যাই, যে মামিরে নিয়ে আসি। তো যাই হোক, তারা রওনা দেয়, মামা এবং ভাইগনা, এবং তারা দিনের বেলায় রওনা দেয় দুপুরের পরে, এবং দুইজন যে ওখানে পৌঁছায় হচ্ছে নদী পার হয়ে, এবং তার মামির বাড়ি ছিল সেই যে নদী পার হয়ে আরো দূরে। তো নদী পার হয়ে তার মামির বাবার বাড়িতে পৌঁছায় তারা, এবং যখন পৌঁছায় সেই সময় নাকি আকাশ ঘন কালো হয়ে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়, এবং এই ঝড় বৃষ্টি মানে প্রায় রাত 9টা পর্যন্ত চলে, এবং 9টা পর্যন্ত চলার পরে কিছুটা ক্ষান্ত দেয় আর কি। তখন দেখা গেছে যে চারিদিক বৃষ্টিতে ভেজা, এবং কিন্তু বৃষ্টি থেমে গেছে। তো এরকম অবস্থায় মুহিবের মামা বলে যে তোর মামি তো এখনো শান্ত হয়নি রে, সে তো আর যেতে চায় না, এখন কি করি বল। আর তারপরে সে রাত থেকে যাই, চল তুইও থেকে যা, আমরা থেকে যাই আজকে, কালকে তোর মামিরে বুঝা সোজা নিয়ে যাব। তো মুহিব বলে কি যে না মামা, বাসায় যেতে হবে, আমার আম্মা তো একলা, মানে তার মা বাসায় একলা, এবং বলছে নানুও একলা, নানুরও কিন্তু বাসায় কেউ নাই। তো বলতেছে আহা, তো এখন কি করবি? তো বলতেছে যে আমি চলে যাই। তুই যেতে পারবি একা? বলে আমি পারবো, অসুবিধা নেই, আমি যেতে পারবো, আমরা তো এখানে আসছিলাম, তুমি তো নৌকা ভেজা রেখে আসছো ঘাটে, অসুবিধা নেই, যেতে পারবো। তো তার মামা বলে যে দেখ সাবধানে যাবি, ইয়ান কি করবি। তার মামা অনেক টেনসড হয়ে যায় যে ভাইগনাকে একলা ছাড়বেন, ভাইগনা তো এখনো পুরোপুরি মানে একদম মানে বড় হয় নাই। তো তিনি তার শ্যালক ছিলেন, আর ছোট শ্যালক, সেটা হচ্ছে এই অনেকটা মুহিবের বয়সী, এরকম 17-18 বছর বয়স। তো তিনি সেই কলিমকে বলেন যে, তার শ্যালকের নাম ছিল কলিম, তো তিনি সে কলিমকে বলেন যে কলিম তুই একটু যা ওর সাথে, তোরা দুইজন যে আজকে আমাদের বাসায় চলে যা, বাসায় কেউ নাই তো, আর আমিও যাইতেছি না, তোর আপুর সাথে আমাদের একটু মানে কথাবার্তা ঠিক মতো হচ্ছে না, আমি তোর আপুর সাথে আজকে একটু কথা বলবো, আমি তোদের বাসায় থাকতেছি, তুই যা। তো তার মামা এটা বলাতে, তার মামা শালা আবার ভালোই সম্পর্ক ছিল মুহিবের সাথে, তো সম্পর্কে তো মামা হয় মুহিবের। তো দুইজনে রওনা দেয় ওখান থেকে। তো দুইজনে রওনা দেয়, এবং পুরো রাস্তা তারা গল্প করতে করতে সেখানে পুরো আসে নদীর পাড়ে। নদীর পাড়ে এসে তারা যখন তাদের নৌকা দেখে, নৌকাতে অনেক পানি উঠছে, এবং এই বৃষ্টি হয়েছে, অনেক পানি উঠছে, তো নৌকা প্রায় ডুবি ডুবি অবস্থা। তো তারা তাড়াতাড়ি নৌকা সেচা শুরু করে। তো নৌকা যখন সেচতেছে তারা, এই সময় দেখে তাদের নদীর মধ্যে বেশ খানিকটা সামনে আরেকটা নৌকা, সেখানে একজন মানুষ বসা, এবং আকাশে কিন্তু তখন বৃষ্টি চলে গেছে, মেঘ পরিষ্কার, আলো আছে, চাঁদের আলো পড়ছে হালকা। এর মধ্যে সেই লোকটাকে চেহারা দেখতে পাচ্ছে না তারা, এবং কারণ সেই লোকের নৌকাতে কোনো হ্যারিকেন নাই, মানে কোন রকম বাতি নাই। তো তারা শুধু দেখছে নৌকা, নৌকার মধ্যে একজন বসা। তো তারা জিজ্ঞেস করলো, মুহিব জিজ্ঞেস করলো, এই নৌকাতে কে, এটা কার নৌকা? তো ওই পাশ থেকে বলতেছে যে আমি শুক্কুর, কি ব্যাপার? তখন বলতেছে যে, তখন মুহিব চিনতে পারতেছে যে শুক্কুর তাদের এই এলাকারই একজন মানুষ, তাদের বাসা থেকে একটু দূরেই থাকে। তো তিনি বলতেছে যে শুক্কুর ভাই কেমন আছেন? তো বলে হ্যাঁ ভালো। তো বলতেছে যে আমি এই মুহিব বলতেছি, আমি অমুকের ভাইগনা। বলে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ চিনতে পারছি। তো বলে যে আমি ওই পাশে যাবো, আপনি কি যাবেন? তাহলে একসাথে যাই। তো বলছে ঠিক আছে, একসাথে যাবো, তোমরা আসো। তো তারা নৌকা সেচে নৌকাটাকে মানে খালি করে, ফাঁকা করে তারা নৌকা নিয়ে রওনা দেয়। তো তারা শুক্কুর তাদেরকে বলে তোমরা আগে যাও, আমি পিছনে আসতেছি। তো তারা মোটামুটি দাঁড়বে দুইজনে আগে চলে যায়, শুক্কুরের নৌকাকে পিছনে ফেলে। তো যখন তারা চলে গেছে পিছনে ফেলে, তো অনেক দূর চলে আসছে, তো হঠাৎ তারা খেয়াল করে যে হঠাৎ তাদের পেছনে কোনো শব্দ নাই, মানে নৌকার যে একটা শব্দ থাকবে, নৌকা বাওয়ার, সেরকম কোনো শব্দ নেই। তো কারণ তারা শুনতে পারছিল, তাদের কাছাকাছি ছিল, রাতের নিস্তব্ধতা। তো তাকায় দেখে পিছনে কোনো নৌকা নেই। তো একটু থতমত খেয়ে গেল এরা, জানি কি আশ্চর্য ব্যাপার, এবং একটু ভয় পেল। মুহিবের ভয় পাওয়ার কারণ হচ্ছে মুহিব তো আসলে মানে অতীতে একটা এক্সপিরিয়েন্স করছে, বাজে এক্সপিরিয়েন্স, এই কারণে মুহিব একটু ভয় পেয়ে গেছে। তো ভয় পাওয়ার পরে মুহিব বললো যে তাড়াতাড়ি নৌকা বান, হ্যাঁ মামা তাড়াতাড়ি নৌকা বান। তো নৌকা বেয়ে তারা ওই পাশে আসছে, এসে নামলো, নৌকাটাকে বাঁধলো, তাদের মতো তালা মেরে তা হাঁটা ধরলো।
তো হেঁটে আসতেছে, মোটামুটি মনে করছে যে অনেক দূরই তো চলে আসলাম। তো গাছগাছালির কাছ থেকে আসতেছে যখন, হঠাৎ করে মুহিব দেখে সেই গাছগাছালির পাশে মনে হচ্ছে সেই যে একটা মহিলা দেখছিল, সে ওই যে সেই যে নৌকা উঠছিল, ঠিক সেই মহিলাটাই। সে বুঝতে পারতেছে অভাব দেখে যে ওরকমই মহিলাটা। তো সেই মহিলাটাকে দেখে যে মহিলাটা ওইখানে হেঁটে রাস্তার মাঝখানে চলে আসলো। তো মুহিব করলো কি, চোখ বন্ধ করে মামারে বলে দৌড় দেন, বলে সে দিক বিদিক শূন্য হয়ে দৌড় দিল। তো দৌড়াইতে 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 মানে তার আসলে আর মানে খেয়াল নাই সে কোথায় আছে। তো দৌড়ায় এক জায়গায় আসলো, সে এসে দেখলো যে সেই যে দিঘির পাড় হিজল গাছের কাছে, সেখানে চলে আসছে সে, এবং তার সাথে তার মামাও আছে কাছে। দুইজনে হাঁপাইতেছে এবং দুইজনে বসে বসে বলে, কি তুই দৌড়াইলা কেন, তুমি কি ব্যাপার? তো বলে, না দৌড়াইছি কারণ আছে মামা, ওখানে একটা বাজে জিনিস দেখছি, অনেক বাজে তো এরকম বলতেছে। তো হঠাৎ করে মুহিব ফিল করে যে সেই জায়গাটা যেখানে তারা বসে আছে আশেপাশে কেমন জানি একটা পরিবেশ হয়ে যায়, কেমন জানি, এবং সে হঠাৎ করে টের পায় যে একটা বাতাস, মানে বেশ গরম বাতাস মনে হয় তাকে পাস করে গেল। তারপর সে হঠাৎ করে দেখে সে দিঘির পাড়ে দাঁড়ায় আছে সেই মহিলাটা, এবং সেই যে একটা কেমন পুরনো একটা মানে শাড়ি পরা, এবং সেটার কোনো নাই, মানে কালারও বোঝা যাচ্ছে না, হালকা মানে রাতের আলোতে দেখতেছে। এবং সেই মহিলাটা আস্তে আস্তে সে দিঘির পাড় থেকে হেঁটে হেঁটে তার দিকে আসতেছে। তো খুবই ভয় পেল, মুহিব ভয় পেল, এবং সে তার মামাকে বললো দৌড়ান, বলে সে দৌড়ানো শুরু করলো। এখন সে দৌড়াচ্ছে, তার কিন্তু আসলে কোনো হুঁশ নাই। সে দৌড়াইতে 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 সে মানে একদম মানে মানে ক্লান্ত হয়ে গেল। এক জায়গায় যে সে বাড়ি খেলো, কার সাথে জানি বাড়ি খেয়ে তার আর হুঁশ নাই। তো পরে সে জানতে পারছে সে বাড়ি খেয়েছিল সেখানকার যে হুজুর আছে তার সাথে, তিনি রাতের বেলা তিনি মসজিদে যেতেন এবং তাহাজ্জুদ পড়তেন, তো তার সাথে বাড়ি খেয়েছিল তিনি। তো তিনি তাকে দেখেই মানে মোটামুটি বুঝতে পারে যে এটা ওই ঈশের ভাইগনা। তো তাকে নিয়ে আসে, এনে তিনি তার বাসার মধ্যে রেখে তিনি জেগে থাকেন, তার একটা ঘরে থাকতেন তিনি। অনেকক্ষণ পর মুহিবের হুঁশ আসে। আসার পরই সে প্রথম সে হুজুরকে দেখে বলে, চিনতে পারছে সে, চিনেই বলে যে আমার মামা কই, কলিম মামা কই? হুজুর বলে মানে আমার সাথে আমার মামা ছিল, মামা কই? হুজুর বলে, কি হয়েছে? তো তিনি হুজুরকে মোটামুটি একটু বলে যে এরকম এরকম ব্যাপার। মুহিব বলে যে আমার সাথে এরকম মামা আসতেছিল, এই কাহিনী। তো হুজুর বলে, আচ্ছা আচ্ছা চলো দেখি কি অবস্থা তোমার সেই মামার। তো দুজনে মিলে হাঁটতে হাঁটতে যায়, এবং হাঁটতে হাঁটতে গিয়ে সেই পুকুর পাড়ে যায়। তো মুহিব তো প্রচন্ড ভয় পাচ্ছিল। হুজুর বলে যে না না ভয় পেও না, আমি আসি সাথে, দাঁড়াও তুমি দাঁড়াও। তো পুকুর পাড়ে দাঁড়িয়ে মানে উনি এবং মুহিব দুজনে তাকায়, ওদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না কোথাও, এবং অন্ধকার, তাদের কাছে তো বাতিও নাই। তখন হুজুর বলে যে মানে আসলে আমার লোক নিয়ে আসতে হবে, চলো। তো তারা চলে যায় ওখান থেকে। যে হুজুর তার দেখা যাচ্ছে মাদ্রাসার ছেলে পেলে কয়েকজনকে ডেকে তিনি সাথে বাতি নিয়ে মানে হারিকেন টারিকেন নিয়ে পুকুর পাড়ে আবার আসে। এবার মুহিবও আসে সাথে, এবং মুহিব টক টক করে কাঁপতেছে ভয়ে। খুবই একটা মানে অন্যরকম পরিবেশ সেখানে। তো পুকুরের পাড়ে যখন তারা 3-4 জন আসছে, এসে হ্যারিকেন নিয়ে দেখতেছে এদিক ওদিক কোথায় গেল, এবং ডাকতেছে। মুহিব ডাকলো কয়েকবার, কলিম মামা, কোনো শব্দ নাই। তো দূর থেকে একজন বললো, মাদ্রাসার ছাত্র, যে বলে দেখেন ওই পুকুরে মনে হচ্ছে কি যেন একটা দেখা যায়। তো পুকুরে কি দেখা যায় এটা মানে ভালো মতন খেয়াল করতে পারে নাই তারা। আরো ভালো মতো দেখার জন্য আরো সামনে গেল ঘাটের, এবং মানে সেই দিঘির মধ্যে, এবং হ্যারিকেনটা সামনে বাড়ায় ধরলো। তো এই মনে হচ্ছে যে কিছু একটা দেখা যাচ্ছে পুকুরের মধ্যে, ভেসে আছে কিছু একটা। তো তখন সেই হুজুর যিনি ছিলেন তিনি আরো ব্যবস্থা করলেন, একজনকে পাঠিয়ে দিলেন, সে টর্চ লাইট নিয়ে আসলো তাদের মাদ্রাসা থেকে, এবং টর্চ লাইট এনে যখন মারলো, এনে দেখলো যে পুকুরের মধ্যে একটা শার্ট এবং মাথা ভাসতেছে, উল্টা করে মানে উপর হয়ে ভাসতেছে। তো শার্টটা দেখেই তো মুহিব চিৎকার করে উঠলো কলিম মামা বলে, এবং সে লাফ দিয়ে পড়লো পানিতে লাফ দিয়ে পড়লো, এবং সে গেছে, এবং তার সাথে মাদ্রাসা ছেড়ে পেলো, নামলো 2-4 জন, এবং নেমে টেনে সেই বডিটাকে আনলো। এনে দেখলো যে আসলে মামাটা মারা গেছে, এবং তার মানে চোখটা মানে একদম বিস্ফোরিত খোলা, মানে কেমন মনে হচ্ছে তাকে কেউ পানিতে ডুবায় মারছে, এরকম একটা অবস্থা। যাই হোক, তখন সেই ডেড বডি নিয়ে আসা হয়,
এবং গ্রামে বিশাল শোরগোল উঠে। পরদিন সকালে সেই মুহিবের মামা জানতে পারে ঘটনা, তিনি চলে আসেন এবং তারপর দাফন কাফনের ব্যবস্থা হয় সেখানে। এবং তারপরে দেখা যাচ্ছে যে তাদের পরিবারের মধ্যে মামার শ্বশুর বাড়ির সাথে তাদের সাথে বিশাল ডিস্টেন্স এবং অনেক কিছু তৈরি হয়ে যায়। কারণ সবাই বলতেছে যদি তিনি না পাঠাতেন সেই সময় মুহিবকে পৌঁছায় দিতে, তাহলে এরকম হতো না। আর এই অতিপ্রাকৃত জিনিসটা নিয়েও তাদের মধ্যে অনেক উল্টাপাল্টা আছে। তো যাই হোক, এটা নিয়ে বিশাল বিশাল একটা ব্যাপার স্যাপার হয় এবং তার মামার জীবন ব্যাপক রকম আনস্টেবল হয়ে যায় ব্যাপারটাতে, এবং আনস্টেবিলিটির খুব চরম মাত্রায় তিনি চলে যান। মানসিক চিকিৎসার দরকার হয় তার, এবং তার মামিও আর ফিরে আসে না তখন তাদের বাড়িতে। এবং মুহিব অনেকদিন অসুস্থ ছিল। মুহিব মানে সাইকোলজিক্যালি খুবই, তার মামা যতটুকু আনস্টেবল ছিল মুহিব তার থেকে আনস্টেবল ছিল। এবং মুহিবকে নিয়ে তার সেই মামা টেন্সড হয়ে যায় যে কি করবে। তো তিনি তখন সেই যে তাদের হুজুর যে পাইছিল, সেই হুজুর বলে যে আমি আমার ওস্তাদের কাছে নিয়ে যেতে পারি, দেখি কি অবস্থা। তো মুহিবকে নিয়ে যায় তারা রুকাইয়া করে, এবং রুকাইয়া করে সেখানে তারা পায় যে এই যে তার এখানে জিন আসে এবং জিন এসে বলে যে ওখানে 4টা জিন ছিল, খুব ভয়ঙ্কর জিন, এবং তারা পানির জিন, তারা ওখানে থাকতো। এবং এই মুহিবের মামা সেখানে প্রতিদিন যে মাছ ধরতো, প্রায় মাছ ধরতো, এবং সে অনেকবার তার শালাকেও নিয়ে গেছে মাছ ধরতে রাতের বেলা। তো এই মাছ ধরা থেকে, এবং তাদের নাকি এটাতে খুব বদার্ড হতো তারা, এবং সেই দিন নাকি তাদের বিশেষ কোন রিচুয়াল চলতেছিল, এবং সেই দিন তারা গেছিল। এবং জিনরা তাদের, ওই জিন যারা ছিল তারা তাদের মতো মানে আর কি তাদের রিচুয়াল পালন করে। তো সেই দিন নাকি তাদের মানে রাস্তা কাটছিল এরা এবং সমস্যা করছিল। এই কারণে তারা তাদের উপর হয়ে ক্ষুব্ধ হয়ে ক্ষতি করতে চাইছিল। তো প্রথম দিন নাকি পারে নাই, কোন একটা কারণে ব্যর্থ হয়েছে সামহাও। দ্বিতীয় দিন আসলে তারা চাইছিল মুহিবকে ক্ষতি করতে, কিন্তু মুহিবকে ক্ষতি করতে না পেরে তার সাথে তাকে যে তার সেই মামার শ্যালককে যখন এখানে পাইছে, তাকে তারা মানে আসলে মানে পানিতে ডুবিয়ে মেরে ফেলে। যাই হোক, তারপর অনেক হার্ড বার্গেনের পরে তাদেরকে দূর করা হয়। তারপরও মুহিবের জীবনে একটা ভয় থাকে যে মুহিবের কোনো ক্ষতি হতে পারে ভবিষ্যতে, এবং তার মামাকে বলে দেয় সাবধানে থাকতে, তার ভাগিনাকে সাবধানে রাখতে। তো এইভাবেই জিনিসটা তারা সলভ করে, এবং বর্তমানে নাকি সেই মুহিব একটা ভালো জব করে এবং বড় হয়ে গেছে। তো তিনি বেশ বয়স্ক একজন মানুষ। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। এটা কাউসার ভাইয়ের খালুর সাথে ঘটে যায় একটা ঘটনা। তো ওনার খালুর নাম প্রকাশ করতে মানা করেছিল দেখে আমি নাম প্রকাশ করছি না। তো ওনার খালুর ছদ্ম নাম দিচ্ছি নজরুল। তো কাউসার ভাই ওনার বয়স যখন 5-6 বছর, তখন ওনারা চান্দিনায়, কুমিল্লার চান্দিনায় স্থানীয়ভাবে থাকতেন। ওনার খালু ছিল অনেক প্রভাবশালী, এবং ওনার খালুর বয়স ছিল তখন 45-40 বছর। এই ঘটনাটা ঘটেছিল 2005-06 সালের দিকে। তো ওনার খালু উনি থাকতেন স্থানীয়ভাবে কুমিল্লার ক্যান্টনমেন্টে। সেখানে ওনার ব্যবসা বাণিজ্য ছিল, এবং ওনার বেশ বড় একটা ব্যবসা ছিল। ওটা কুমিল্লার একটা পপুলার বাস ছিল, সেই বাসের ব্যবসা ওনার ছিল। তার পাশাপাশি ওনার গাড়ির ব্যবসা এবং ট্রাক্টরের ব্যবসা ছিল। তো ওনার বাড়ির এরিয়াটা ছিল অনেক বড়, এতটাই বড় ছিল যে ওনার বাড়ির সামনে যে বিশাল গ্যারেজ ছিল সেখানে ওনার সব গাড়ি এবং ট্রাক্টর উনি রাখতেন। আর ওনার বাসগুলা যেগুলা ছিল সেটা বাইরে গ্যারেজ ছিল। তো সেই নজরুল খালু ওনার 7 জন মেয়ে ছিল, মানে ওনার 7টা মেয়ে ছিল ওনার। তো ওনার মধ্যে সবসময় আফসোস হতো যে ওনার কেন ছেলে হয় না। তো অনেক নামাজ কালাম দোয়া দরুদ করার পর, বিভিন্ন হুজুরের কাছে যাওয়ার পর ওনার সেই সময় ওনার একটা ছেলে হয়। ছেলেটার যখন 1-1.5 বছর বয়স, তখন নজরুল খালু ওনার নিজের মধ্যে থেকে ওনার মধ্যে সবসময় একটা মানে আপসেট থাকতো। ওনার খুব খারাপ লাগতো যে উনি চিন্তা ভাবনা করতো যে ছেলেটা কবে বড় হবে, ওকে কবে আমি সহায় সম্পত্তি বুঝিয়ে দিতে পারবো। তার বাইরেও উনি যখন বাসায় একা একা থাকতো, উনি ফিল করতো যে ওনার আশেপাশে কিছু একটা আছে বা ঘরের মধ্যে কিছু একটা ঘোরাফেরা করে। এছাড়া উনি মাঝে মাঝে ওনার যখন অবসর সময় থাকতো, উনি ওনার যে গ্যারেজটা ছিল বাসার কাছেই, সে গ্যারেজে একটু সময় দিত, এবং উনি মাঝে মাঝে দেখতো যে গ্যারেজের মধ্যে ঠিক ড্রাইভিং সিটে ওনার যে গাড়িগুলো ছিল সেই ড্রাইভিং সিটে উনি দেখতো যে কেউ বসে আছে। এবং এটা দেখার সঙ্গে সঙ্গে যখন উনি চিৎকার করতো, তখন ওনার ফ্যামিলি মেম্বাররা সবাই নাকি আসতো। এরকম নাকি প্রায় হতো।
এবং উনি সবাইকে বলতো যে রাস্তাঘাটে যখন উনি চলাচল করতো উনি ফিল করতো যে ওনার আশেপাশে কেউ ঘুরছে। তো এভাবে যখন ওনার দিন যাচ্ছিল উনি নিজে থেকে মনে করতো যে উনি হয়তো বয়স হয়ে গিয়েছে দেখে এই সমস্যাগুলো হচ্ছে, কিন্তু তার বাইরেও ওনার বাসায় যারা ছিল, মানে ওনার মেয়েরা যারা ছিল বা ওনার স্ত্রী যারা ছিল, ছিল, তো উনি নিজে থেকেই ওনারা একটু মানে বলতো যে দেখো তোমার যেরকম অসুস্থতা তুমি এক কাজ করো, ডাক্তার দেখাও, বা দেখো না তুমি ঢাকায় গিয়ে বা কুমিল্লা সদরে গিয়ে চিকিৎসা করো। তো ওই নজরুল সাহেব এগুলা অতটা কেয়ার করতো না, কিন্তু উনি দিনে দিনে যতই দিন যাচ্ছিল ওনার অসুস্থতা আরো বাড়ছিল। একবার উনি রাতে ঘুমানোর সময় হঠাৎ করে চোখ উল্টায় ফেলে এবং উনি দেখে যে ওনার রুমে একটা মানুষের মাথা কাটা রক্তাক্ত একটা মাথা পড়ে আছে। তো উনি এটা দেখার পর চিৎকার দিয়ে উঠে এবং ওনার ওয়াইফকে বলতেছে, দেখো আমি এখানে এরকম একটা কিছু দেখতেছি, আমাকে তুমি ধরো, আমার খুব ভয় লাগছে। তো ওনার ওয়াইফ বলতেছে, না আমি তো এখানে কিছুই দেখি না। তো নজরুল সাহেব নাকি সেদিন রাতে বেশ ভয় পেয়েছিল এবং উনি রেগুলার এরকম সমস্যার মধ্যে পড়তো এবং ওনার ওয়াইফকে এই কথাগুলো বলতো। কিন্তু ওনার ওয়াইফ বলছে, দেখো তুমি যা দেখতেছো বা মনে করতেছো গ্যারেজে কেউ তোমার ড্রাইভিং সিটে কেউ বসে আছে বা তুমি বলতেছো তোমার রুমে কেউ হাঁটতেছে, দেখলে কিছুই নাই, খামাখা তুমি ভয় পাচ্ছ, এত টেনশনে কিছু নাই। তো এরকম আস্তে আস্তে নজরুল সাহেবের নাকি এতটাই সমস্যা হচ্ছিল যে ওনার হাঁটা চলা ওনার বন্ধ হয়ে গিয়েছিল এই অসুস্থতার কারণে, এবং ওনার মধ্যে সবসময় একটা আতঙ্ক কাজ করতো, একটা টেনশন কাজ করতো। তো এটা যখন হচ্ছিল তো ওনার ফ্যামিলি মেম্বার ওনারা যারা ছিল, ওনার ভাইয়েরা যারা ছিল, তো কাউসার ভাইয়ের মা বা মানে ওই নজরুল ভাইয়ের শালিকা যিনি, তো ওনারা মানে ঠিক করলো যে আচ্ছা এক কাজ করি, আমরা কুমিল্লায় যে একটা মিম হসপিটাল নামে একটা হসপিটাল আছে, তো বলতেছিল যে আমরা ওই হসপিটাল যাই, গিয়ে দেখি যে ওটা ওনার এখানে ট্রিটমেন্ট করানো যায় কিনা। তো সেখানে হসপিটালে নেয়, সপ্তাহখানিক থাকে। উনি হসপিটালেও ফিল করে যে ওনাকে কেউ দেখছে, মানে তৃতীয় কেউ একজন ওনাকে, মানে রুমে তো দুজন থাকতো না, ওনার হসপিটালে ওনার স্ত্রী থাকতো, তারপর ওনারা কেন জানি ফিল করছে যে তৃতীয় কোনো ব্যক্তি ওনাকে দেখছে, ওনাকে ফলো করছে, এবং রুমের মধ্যে নাকি উনি প্রায় সময় হসপিটালে এরকম খারাপ কিছু দেখতো। তো এরকম যখন ওনার কোনো ইমপ্রুভ নাই, উনি ঢাকায় গিয়েও চিকিৎসা করে, কোনো লাভ হয় না, তো আবার ওনাকে বাড়িতে নিয়ে আসা হয়। তো ওনার এক আত্মীয় নজরুল সাহেবকে বলে যে দেখো তুমি যদি এরকম অসুস্থ থাকো, এক কাজ করো, গ্রামের আশেপাশে যদি কোনো হুজুর কবিরাজ পাই একটু দেখাই, দেখি তোমার এই সমস্যাটা যায় নাকি। তো তারপর নজরুল সাহেবের ওয়াইফ ওনার মিলে সবাই ঠিক করে যে হ্যাঁ ঠিক আছে, আমরা একটা হুজুরের কাছে যাব। তো হুজুরকে দেখানো হয়, ওনাদের পাশের গ্রামে এক হুজুর ছিল। তো সেই হুজুর বলে যে দেখেন ওনার এই চিকিৎসা আমরা এটা করতে পারবো না, তবে এটুকু আমি বলতে পারি যে ওনাকে খারাপ কিছু আসর করেছে, তবে এটার কে ওনার চিকিৎসা করতে পারবে এটার কোনো সমাধান আমরা দিতে পারবো না। তো এরকম আবার কয়েকদিন পর একটা হুজুর দেখে, তো সেই হুজুর বলে যে দেখেন একই কথা, যে আমি এরকম চিকিৎসা করতে পারবো না, তবে হ্যাঁ যদি একটা কাজ আপনারা করতে পারেন সেক্ষেত্রে হয়তোবা আপনাদের এই উনি সুস্থ হতে পারে। তখন সে হুজুর বলে যে নতুন কোনো কবরের থেকে ধুতরা গাছের কিছু পাতা নিয়ে আসবেন এবং ওইটা আমার লাগবে, ওইটাতে আমি ওনাকে একটা মানে শরবত খাওয়াবো, তাহলে হয়তো উনি সুস্থ হতে পারে। কিন্তু নজরুল সাহেবের ওয়াইফ বলে দেখেন ধুতরা গাছের পাতা চাচ্ছেন শরবত বানাবেন, এটা তো বিষাক্ত। তো হুজুর বলে দেখেন আপনাকে পান নাকি, দেখেন একটা নির্দিষ্ট সময় দেয়, কিন্তু ওনারা আসলে এরকম ধুতরা গাছ এরকম পায় না নতুন কবরের মাধ্যমে, নতুন কবরের দিকে। এইভাবে যাওয়ার পরে যখন উনি সুস্থ হচ্ছিল না, কিন্তু ওনারা তো বুঝে গিয়েছিল যে ওনাকে একটা খারাপ কিছু আসর করেছে। তো কাউসার ভাইয়ের মা উনি বলে যে ওনার তো চান্দিনা থাকতো, মা উনি ওনার বোনকে বলতেছে দেখ বাবু দেখ, এই আমার বাড়ির কাছে এরকম একটা মহিলা ওঝা আছে, উনি তো এরকম ঝাড়ফুঁক দেয়, তো তুমি যদি পারো এরকম তোমার হাজব্যান্ড দুলা ভাইকে নিয়ে আমার এখানে আসো দেখো। তো কাউসার ভাই বলে যে ওনাদের বাড়ির পাশে যে ওঝা বা মহিলা ওঝা যিনি ছিলেন ওর নাম ছিল সুফিয়া, তো ওনার দুঃসম্পর্কে ফুফু ছিল, তো সুফিয়া ফুফু নামে ওনাকে ডাকা হতো, মানে কাউসার ভাই ডাকতেন। তো সুফিয়া ফুফুর একটু বর্ণনা দিয়ে নিচ্ছি। উনি ছিল মহিলা ওঝা, ওনার যে বাসাটা ছিল এটা নাকি কাউসার ভাইদের বাসা থেকে চান্দিনা খুব কাছাকাছি ছিল। তো সেই সুফিয়া উনি একটু অন্যরকম মহিলা ছিলেন, উনি নাকি অনেকে তাবিজ করতে, মানে গ্রামের আশেপাশে যারা আছে অনেকে নাকি ওনার কাছে তাবিজ কুফরি করার যে উদ্দেশ্যে আসতো এবং ওনাকে মানে টাকা পয়সা দেওয়ার কারণে উনি অনেক খুশি হতো। তো উনি খারাপ তাবিজগুলো বেশি করতো, যে অমুক মানুষকে তাবিজ করা লাগবে, অমুক মানুষকে বান দেওয়া লাগবে, এই কাজগুলো উনি বেশি করতো। তো এগুলা যে উনি করতো টাকার বিনিময়ে, এগুলোর অভিশাপ ওনার উপরেই আবার হতো আর কি। মানে দেখা গিয়েছে এই কারণে ওনার হাজবেন্ড ওনাকে ছেড়ে চলে গিয়েছিল এবং ওনার একটা মেয়ে ছিল, মেয়েটারও নাকি এরকম এই সমস্যা, মানে উনি সোফিয়া ফুফু উনি নাকি এরকম
খারাপ কাজ করতে দেখে ওনার মেয়েটার উপর নাকি আসর পড়ে, দেখা গেছে মেয়েটার 3টা বিয়ে হয়েছিল, 3টা জামাই চলে যায়। তো যাই হোক, সেই সুফিয়া ওঝা বা সুফিয়া ফুফু যিনি ছিলেন ওনার সাথে কথা বলা হয়। তো উনি বলে ঠিক আছে, মানে ওই কাউসার ভাইয়ের মা এরকম কথা বলে যে আমার এরকম বোনের জামা অসুস্থ, আপনার কাছে নিয়ে আসতে যাচ্ছিলাম। তো বলে আচ্ছা ঠিক আছে, আপনি নিয়ে আসেন, আমি দেখি কি করা যায়। তো এরকম ওরা 7-8 জন ফ্যামিলি মেম্বার একসাথে সুফিয়া ফুফুর বাসায় যায় কোনো একদিন সন্ধ্যার পরে। তো সুফিয়া ফুফু বলে যে দেখি বলতেছে যে ওনার চিকিৎসা আমি করতে পারবো না, ওনাকে খারাপ কিছু আসর করছে বা যেটা আমার পক্ষে মানে সমাধান করা সম্ভব না। তো কাউসার ভাইয়ের মা বলতেছে যে দেখেন উনি তো অনেকদিন ধরে এরকম অসুস্থ, একটু চেষ্টা করো, অনেক রিকোয়েস্ট করো ওনাকে, কিন্তু রিকোয়েস্ট তো মানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, রিকোয়েস্টে কোনো সাড়া দেয় না। তো একটা সময় গিয়ে এই নজরুল সাহেবের ভাই বলতেছে যত টাকা লাগে আমি দিব, আপনি শুধু চিকিৎসা করেন। তখন সেই সুফিয়া বাবু বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি চিকিৎসা করতে পারি, একটা শর্ত আছে যে যে হাদিয়া আমি চাপো সেটাই দেওয়া লাগবে, তবে এটা একটা জিনের কাজ, সেই জিনটার নাম হচ্ছে নিরু, সে আমার এখানে খুব শক্তিশালী জিন, সেই কাজটা করবে। তবে সে যদি কাজ করতে আগ্রহ দেখায় তাহলে আমি কাজটা নিয়ে আগাবো, নর্মাল ওয়েতে আগাবো, নাহলে আমি এর বাইরে কিছু করতে পারবো না। কারণ এটা যদি আমি সিরিয়াস ভাবে এটা আগাতে যাই সেক্ষেত্রে দেখা যাবে যে আমার ক্ষতি হয়েছে, আমি মারাও যেতে পারি। তো নর্মাল ওয়েতে যেভাবে হোক আমি এটা চেষ্টা করতেছি। তো সেই মুহূর্তে সেদিন রাতে এসার পরে এরকম সুফিয়া ফুফু তিনি একটা গ্লাসের মধ্যে পানি নেয়, পানি নিয়ে উনি কয়েকটা চাল ঢেলে দেয় গ্লাসটার মধ্যে এবং উনি ওনার মন্ত্র পরে ফু দেয়। তো কাউসার ভাই উনি বলে যে ওনাকে দেখতেছিল, যে উনিও সেদিন ছিল এখানে, বলতেছে দেখতেছিল যে পানিটা ওই যে আমরা শরবত চামিচ দেন আর যেরকম ঘুরতে থাকে না পানিটা, ওইরকম অটোমেটিক ঘুরতেছে এবং ঘুরতে ঘুরতে এটা একটা সময় গিয়ে থেমে যায়। তখন সুফিয়া ফুফু হঠাৎ করে বলে যে আচ্ছা ঠিক আছে, নিরু রাজি হয়েছে, নিরু যে জিনটা, ওই জিনের নাম থেকে নিরু, বলতেছে যে নিরু রাজি হয়েছে, আপনারা আগামীকাল আসেন, তো দেখি নিরু কি করতে পারে। তো সেদিন রাতে যেহেতু রাত হয়ে গেছিল, কাউসার ভাইদের বাসায় সেই ওনার খালু এবং খালতো বোনরা সবাই থাকে। তো পরের দিন ওনারা এরকম বাদ মাগরিবের পর যায়। তো কাউসার ভাই বলে যে দেখেন 2টা রুম ছিল সেখানে, একটা রুমে তো সামনের রুমে আমরা বসেছিলাম, মুরব্বীরা ছিল ভিতরের রুমে যেখানে সেই সুফিয়া ফুফু বসতো। তো সুফিয়া ফুফু যেখানে বসতো সেটার আসরটা ছিল মানে বেশ বড় একটা রুম ছিল, এবং রুমটা নাকি একটু ভয়ঙ্কর ছিল। ভয়ঙ্কর বলতে এরকম যে ওনার আসরটা ছিল রুমের মাঝখানে একটা গোল কার্পেটের মতো, লাল কার্পেটের মতো। ওই উনি যেখানে বসতো তার পিছে ছিল একজন ওনার সাগরেদ, একটা মহিলা সাগরেদ ছিল, এবং রুমটার মধ্যে একটা কর্নারে একটা মহিষের মাথা মানে ছিল, মহিষের মাথাটা ছিল সিংসহ, এটা হচ্ছে শুকায় গেলে যেরকম মাথা থাকে এরকম, এবং রুমের বিভিন্ন সাইডে গাছপালা ছিল, মানে গাছপালা ডালপালা এরকম বাঁধা অবস্থায় ছিল। এবং তার পাশাপাশি যেটা ছিল যে রুমটা নাকি মানে বিভিন্ন গরুর হাড় দিয়ে বিভিন্ন জায়গায় এরকম অ্যাটাচ করা ছিল, বিভিন্ন ওই যে ওয়াল বা যেটাই হোক না অ্যাটাচ করা ছিল। তো যাই হোক সেটা তো এরকম সে তখন সেই মুহূর্তে সময় পড়া যায়, এবং সুফিয়া ফুফু তখন ওই পেশেন্ট মানে যিনি ছিল খালু, ওই নজরুল খালু ওনাকে ভিতরে নিয়ে বসে, এবং খালু তো হাঁটাচলা করতে পারতো না, উনি ওনার 2 মেয়ের কাঁধে ভর করে ওখানে বসে, এবং সেখানে ছিল নজরুল খালুর স্ত্রী ছিল, তারপরে এই কাউসার ভাইয়ের আম্মা ছিল, ওনার আব্বা ছিল, আরো 2-1 জন ছিল এরকম। তো সুফিয়া ফুফু উনি বলে যে দেখেন আমি তো এরকম জিন হাজির করব, তো জিনটা আমার উপরে আসর করবে, তখন সেই মুহূর্তে আমার সেন্স থাকবে না। তো নিরু জিন যে আসবে সে যে কথাগুলা বলবে সেগুলো আপনি শুনবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন, এবং কি করতে বলে শুনবেন। হ্যাঁ, ওই বলে দিবে সমাধানটা কিভাবে কি করা যায়। হ্যাঁ, তো সেই সুফিয়া ফুফু উনি নাকি একটা পানিতে আবার এরকম 3-4টা চাল ঢালার পরে উনি এখানে মন্ত্র পড়ে ওনার যে পিছের সাগরেদ ছিল যে বা সহকারী যে ছিল তাকে পানিটা দিয়ে বলে আর কি যে দেখো যখন এই নিরুজিন চলে যাবে তখন তুমি আমার মুখে বা আমার মাথায় এই পানিটা ঝিরা দিয়ে দিবা, দেখবা যে আমার সেন্স এসে পড়ছে। তো কিছুক্ষণের মধ্যে ওই সুফিয়া ফুফু উনি করিয়ে দিয়ে ঘোরাতে এরকম ঘোরাতে থাকে, এবং হঠাৎ করে এরকম নাকি জিন এসে ওনার উপর আসর করে, এবং সেই নিরোজিন আসার সঙ্গে সঙ্গে নাকি রুমের মধ্যে নাকি এরকম পুরো কাঁচা একটা গন্ধ আসছিল, এবং এতটা কাঁচা গন্ধ যে ওনার কাউসার ভাই বলে যে ভাই আমি পাশের রুমে ছিলাম, আমি সেখান থেকে গন্ধটা পাচ্ছিলাম, এবং মনে হচ্ছিল যে হ্যাঁ ওই রুমের মধ্যে কিছু একটা আসছে। এবং সেই রুমে এরকম কাঁচা গন্ধ আসার পরে একটা মানে ভারী একটা ভয়েসে এরকম বলছে, মানে সালাম দিচ্ছিল যে আসসালামু আলাইকুম। তো ওরা সালাম উত্তর সবাই দেয়।
তো যখন সে তার পরিচয় দেয় যে আমার নাম নিরুজিন, আমি এই ওই মহিলাটাকে আসল করে আসছে, যে মহিলার নাম হচ্ছে ওই যে সুফিয়া ফুফু, ওনাকে লাশ নামে ডাকতেছে, বলতেছে যে আমি লাশের উপর, নিরুজিন বলতেছে যে আমি লাশের উপর ভর করে আসছি, এখন আপনাদের আমি সমস্যা শুনছিলাম, তো এখন সমস্যার সমাধান করতে আমি আসছি। তো এখন তখন ওই যে নজরুল সাহেবকে দেখে, মানে নজরুল খালকে দেখে বলতেছে যে আপনি কিরকম দুইজন ধরে রাখছে কেন দুই সাইডে, মানে ওনার দুই সাইডে ওনার দুই মেয়ে ধরে রাখছিল, তো বলতেছে যে আপনাকে এরকম যে ধরে রাখা হয়েছে, আপনি তো এমনি চলতে পারেন, তা আপনি এরকম ওদের উপর ভর দিয়ে রাখছেন কেন? তো ওনার দুই মেয়েকে বলতেছে যে তোমরা দুইজন ছেড়ে দাও ওনাকে, উনি এমনি সোজা বসতে পারবে। ঠিকই নাকি ওনাকে ছেড়ে দেওয়ার পর উনি সোজা হয়ে বসে, এবং অনেকেই তখন সেখানে অবাক হয়ে যায় যে উনি এরকম 7-8 মাস ধরে অসুস্থ, কখনো এরকম নিজে বসতে পারে নাই নিজের শক্তিতে, এরকম নাকি হঠাৎ করে সেদিন বসে গেছে। তখন নিরুজ্জিন বলে, দেখেন নজরুল সাহেবকে আসলে আপনাদের পরিবারের কাছের কেউ ওনাকে তাবিজ করছে, এবং তাবিজটা এতটাই খারাপভাবে করছে যে ওনার যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, মানে যে কোনো মুহূর্তে উনি মরে যেতে পারে, তবে আমি চেষ্টা করতেছি যে এটা সমাধান করা যায় নাকি। তখন নিরুজিন বলে যে দেখেন ওনাকে এরকম কয়েকটা তাবিজ করা হয়েছে, তাবিজগুলা খোলা হবে, এবং তাবিজগুলা কিভাবে করা হয়েছে এটা বলতেছে যে একটা তাবিজ করা হয়েছে যে টিয়া পাখি, একটা লাল কালারের টিয়া পাখিকে এক কোপে মেরে ফেলা হয়েছিল, এবং তার টিয়া পাখির যে মাথাটা ছিল, মাথাটা শুকানোর পরে এটা একটা শৈল মাছের মধ্যে পেঁচায়, মাথার মধ্যে পেঁচায়, এটা একটা তাবিজ করা হয়েছে, এবং এটা একটা কচুরি পানার নিচে আছে। আরেকটা তাবিজ করা হয়েছে যে নতুন একটা লাশের হাড়ের মধ্যে তাবিজ পেঁচায় রাখছে কোনো একটা জায়গায়, সেখান থেকেও তাবিজটা তোলা লাগবে। তারপর বলতেছে যে আরেকটা তাবিজ করা হয়েছে কোন একটা কাফনের মধ্যে আরবি সংখ্যা লিখে এখানে তাবিজটা করা হয়েছে। তো এরকম, এবং এটা 3টা তাবিজ বলার পর আরো বলে যে আর কয়েকটা তাবিজ করা হয়েছে, ওনার নখ যখন কাটতো ওই নখের মাধ্যমে এটা একটা তাবিজ করা হয়েছে, এটা তো কোথাও ফেলে রাখা হয়েছে। তারপর বলতেছে যে এরকম ওনার কাপড়, ওনার যে কাপড় উনি রেগুলার পরে, কাপড় ছিঁড়ে এরকম ওনার তাবিজ করা হয়েছে। তো এরকম কয়েকটা তাবিজের কথা বলে। তো বলার পরে সেই নিরুজিন বলতেছে দেখেন এই তাবিজগুলা সবগুলাই এই লাশের কাছে আমি দিয়ে যাবো, লাশ মানে ওই যে সুফিয়া ফুফু ওর কাছে আমি দিয়ে যাবো, তো ওই এসব তাবিজটা খুলে দিবে, এবং ওকে এর বিনিময়ে হাদিয়া দেওয়া লাগবে প্রতি তাবিজের জন্য 7,000 টাকা করে। তখন সেই নজরুল সাহেব বলতেছে আমার কোনো সমস্যা নাই, আমি যত টাকা লাগে দিব। তো জিনকে বলতেছে যে আপনার কি দরকার, আপনি কি চান? সেই নিরুজিন বলতেছে যে আমার কিছুই লাগবে না, ওকে হাদিয়া দিয়ে দিবেন, আর আমার শুধু একটা জিনিসই লাগবে, সেটা হচ্ছে আমাকে 2টা ছাগল দিবেন, এবং এক কালারের হইতে হবে, বাজারে সেরা 2টা ছাগল দিবেন, আমি একটা জায়গা বলবো এখানে বেঁধে রাখবেন। তার পাশাপাশি 40 কেজি সাদা মিষ্টি লাগবে, আর একটা লাল কালারের টিয়া পাখি আপনি এরকম নিয়ে আসবেন, বলে যে এরকম যে পরবর্তী মঙ্গলবার আপনি এরকম আসবেন, এগুলা নিয়ে আসবেন, এবং হাদিয়াটা ওই সুফিয়া মানে ওই ওনার ফুফুর মানে বললো যে লাশকে দিয়ে দিবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার সব সমাধান হয়ে গেছে, যদি হয় তো এইভাবে সমাধান হবে। তো যাই হোক, তো সেই মুহূর্তে যেটা হয় যে সেই সুফিয়া ফুফু উনি তো এরকম, ওনার তো সেন্স নাই, তো সেই নিরুজিন বলতেছে যে ওই সহকারী যে ছিল, সুফিয়া ফুফুর পিছিয়ে যে সহকারী ছিল তাকে বলতেছে যে একটা চাদর দিয়ে ওই লাশটাকে ঢেকে দাও, দেখবা তাবিজগুলা কিছুক্ষণের মধ্যে আমার ওই জিন বলতেছে যে আমার এরকম আমার যে অন্যান্য জিন যারা আছে ওরা এগুলো সে দিয়ে যাবে, 7 জন জিন এসে এখানে 7টা তাবিজ দিয়ে যাবে, এটা লাশের কাছেই পাবা, লাশের হাতের মুঠায় থাকবে, এবং লাশ এটা নিজেই আমি চলে যাওয়ার পর লাশ নিজে এটা খুলবে। তো তারপরে ওই সাদা মানে ওইরকম নাকি ওই চাদর, ওই সুফিয়া ফুফুর উপর চাদর দিয়ে দেওয়া হয়, এবং আশেপাশে যারা ছিল তারা দেখতেছে যে উনি সুফিয়া ফুফুর উনি নাকি বডিটা পুরো কাঁপতেছিল, তো এতটাই কাঁপতেছিল যে 7 বার এরকম কাঁপে, এবং তারপরে চাদরটা তুলে ফেলা হয়। তো নিরুজিন সে বলতেছে যে এরকম তাবিজ যেহেতু দেওয়া হয়ে গেছে, 7টা তাবিজ তার হাতে আছে, তো আমি এখন চলে যাই, আপনার তাবিজগুলো দেখেন, আর এরকম আগামী এরকম মঙ্গলবার দিন আমি আবার আসবো, এবং আমি তখন জমজম কূপের পানি কোনোভাবে আমি একটা সংগ্রহ করে নিয়ে আসবো, সেই পানি দিয়ে এই নজরুল সাহেবকে গোসল করাই দিবেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। তারপর তো সেই জিন নাকি চলে যায়, এবং জিনটা চলে যাওয়ার পর থেকে যে কাঁচা গন্ধটা, সেই গন্ধটা নাকি রুম থেকে অটোমেটিক চলে যায়। তারপরে সুফিয়া ফুফুর মাথায় ওই ওনার যে সহকারী বা সাগরে যে ছিল সে পানি ছিটা দেয়, এবং মুখে পানি ছিটা দেয়, এবং ওনার সেন্স আসে। তো সুফিয়া ফুফুকে মানে সুফিয়া ফুফু বলতেছে যে নিরু কি চলে গেছে? তো সে বলছে হ্যাঁ ও তো চলে গেছে। তো বলতেছে যে আপনাকে তো 7টা তাবিজ দিয়ে গেছে। তখন সুফিয়া ফুফু হাতের মুঠ খুলতে দেখে 7টা তাবিজ, এবং অনেক মানে 7টা তাবিজ মানে বেশ বড় বড় তাবিজ ছিল।
তো তখন প্রথম তাবিজটা যেটা খোলা হয় সেটা হচ্ছে ওই নিরুজিন যা বলছিল ঠিকই, কাফন কাপড়ে পেঁচানো একটা তাবিজ, এটা খোলা হয়। এটা বান যখন খুলে তখন সুফিয়া ফুফু নিজেই বলতেছে যে হ্যাঁ এটা কাফনে কাপড় দিয়ে এটা করা হয়েছে। তারপর একটা তাবিজ খুলে ওইটা একটা ছোট হাড়, মানে মানুষের একটা হাড়ের মতো একটা অংশ, এটা তাবিজ, ওইটাও দেখে যে নিরুজিন যা বলছে ঠিক ঠিক তেমনি ওই মানুষের হাড়ের একটা অংশ দিয়ে এটা তাবিজটা করা হয়েছিল, ওইটাও সেই সুফিয়া ফুফু খুলে। তৃতীয়টা এরকম ওই শৈল মাছের মাথার থেকে যে তাবিজটা খুলে আনছে, তাবিজটা নাকি ভিজা ছিল, এবং ওই কাউসার ভাইয়ের মা ওনারা নাকি তাবিজটা পুরোটা দেখে যে তাবিজটা যে ওই যে বললো না পুকুরের কচির পাড়ার নিচে ছিল শৈল মাছের মাথা, এরকমই ভিজা ভিজা এবং কাদালো কাদালো তাবিজ ছিল, ওইটাও খুলে। আরো কয়েকটা তাবিজ ছিল এরকম যে ওনার হাতের নখ দিয়ে তাবিজটা বাঁধা ছিল, ওটাও খুলে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে একটা তাবিজ ছিল ওনার ব্যবহৃত একটা কাপড়ের একটা অংশ দিয়ে একটা তাবিজ পেঁচানো ছিল। তো ওনার স্ত্রী, নজরুল সাহেবের স্ত্রী নাকি এটা দেখে বলে যে হ্যাঁ এটা তো আমার হাজবেন্ডের এরকম কাপড়ের, শার্টের কাপড়, এখান থেকে তাবিজটা করা হয়েছে। তো যাই হোক, সুফিয়া ফুফু বলে যে দেখেন সব তাবিজই তো খোলা হয়েছে, এখন এটা যে হাদিয়াটা আপনি এরকম আগামী মঙ্গলবার নিয়ে আসেন, আর নিরু তো মনে হয় বলে গেছে ওনাকে গোসল করানো লাগবে জমজমের পানি দিয়ে, তো এটা ব্যবস্থা হয়ে যাবে, সমস্যা নেই, আপনারা আসেন। তো সেই মুহূর্তে ওই সুফিয়া ফুফুর বাসা থেকে যখন সব ব্যাক করবে, তো নজরুল সাহেব নাকি সেই দিনই প্রথমবারের মতো এরকম 7-8 মাসের মধ্যে নিজেই পায়, নিজে হেঁটে হেঁটে উনি ওনার বাড়ি যায়। আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার। ঘটনাটা ঘটেছিল বাংলাদেশের উত্তরাঞ্চলের এক ছোট্ট গ্রামে। এটা একটা গ্রামের ঘটনা। এই গ্রামের নাম কেউ মুখেও আনে না। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে এক শুকনো খাল। খালের ধারে এক বিশাল বট গাছ, যেটাকে গ্রামের মানুষ অভিশপ্ত বট বলতে ডাকত। গ্রামের বৃদ্ধরা বলতো এই গাছটা নাকি ব্রিটিশ আমল থেকে আসে। এখন এখানে এক জমিদারের অত্যাচারে এক গরিব পরিবার পুরোপুরি শেষ হয়ে যায় এবং তাদের কিশোরী মেয়েটা এক রাতে নিখোঁজ হয়। 3 দিন পর ওর লাশ পাওয়া যায় ওই বটগাছের ঝুড়ি থেকে ঝুলন্ত অবস্থায়। এই ঝুড়ি বলতে বটগাছের যে লতাগুলো থাকে, ঝুলে ঝুলে থাকে, সেই লতাগুলোতে পেঁচানো অবস্থায় কেউ ঝুলিয়ে রেখেছে তার দেহটাকে। কিন্তু আসল ভয় শুরু হয় তারপর থেকে, অর্থাৎ বলতে পারেন যে ওই গ্রামে ঘোর অন্ধকার নেমে আসে এই ঘটনা ঘটার পর থেকে। 2009 সাল। গ্রামের এক যুবক, ওই যুবকটার নাম ছিল রফিক। রফিক ছিল একজন সাহসী ছেলে। সে ভূত টুত কিছু ভয় করত না। এক রাতে সে বাজি ধরে বন্ধুরা নিয়ে ওই বটগাছের নিচে যায়, বন্ধু বান্ধবকে নিয়ে। তখন রাত তো অনেক, প্রায় 12টা বাজে। গ্রামের 12টা মানে অনেক কিছু, আপনারা বুঝতেই পারছেন। চারপাশে একদম থমথমে নীরবতা। হঠাৎ খালের দিক থেকে ঝাপ ঝাপ পানির হাঁটার শব্দ। কিন্তু ওই খালে তো কোনো পানি নেই। আগেই বলেছিলাম ওই খালটা কিন্তু শুকনো খাল ছিল। বন্ধুরা ভয় পেয়ে দৌড় দেয়, কিন্তু রফিক একা ওখানে দাঁড়িয়ে থাকে। তারপর গাছের উপর থেকে এক মেয়েলি গলায় কেউ বলে ওঠে, আমাকে নামাও। এখন রফিক ওই গাছের নিচে দাঁড়িয়ে থেকে ভাবে মনে হয় কেউ মজা করছে। তখন রফিক টর্চ জ্বালায়, আর টর্চের আলো যখন ওই গাছের ঝুলন্ত ঝুড়িগুলোতে মানে লতাগুলোতে পড়ে, সে দেখে সাদা কাপড় পরা একটা মেয়ে উল্টো হয়ে ঝুলছে। চুল নিচের দিকে ঝুলে আছে, ঠিক বট গাছের ওই ঝুড়িগুলো যেমন ঝুলে আছে, ওই মেয়ে বট গাছের ঝুলিতে আটকে থেকে তার চুল ওইরকম ঝুলে আছে। কিন্তু তার মুখটা আর মুখ নেই, শুধু ফাঁকা কালো গর্ত হয়ে গেছে। রফিকের গলা দিয়ে কোনো শব্দ বের হয়নি।
পরের দিন সকালে গ্রামের মানুষ রফিককে ওই খালের পাশে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। তার চুল পুরো সাদা হয়ে গেছে, আর সে শুধু একটা কথাই বলে, ও এখনো ঝুলে আছে, ও এখনো ঝুলে আছে। 1 মাস পর রফিক পাগল হয়ে গেল। তখন 2017 সালের এক গ্রামের ইমাম সাহেব সিদ্ধান্ত নিল যে এসব সকল কিছু গুজব। তিনি জুমার নামাজ পর ঘোষণা দেন তিনি নিজে আজ রাতে ওই বটগাছের গোড়ায় গিয়ে প্রমাণ করবে যে এসব কিছু নেই বা এসব কিছু হয় না। তো রাত তখন 1টা। তিনি একাই যান, সঙ্গে একটা কোরআন শরীফ নিয়ে। রাত 3টার দিকে গ্রামের মানুষ শুনতে পায় ভয়ঙ্কর একটা চিৎকার। তখন ওই চিৎকার শেষ হওয়ার সাথে সাথে ওই যে জুম্মার নামাজের সময় বলেছিল যে যাবে, অনেক মানুষই না ঘুমিয়ে টেনশন করতেছিল হুজুরের জন্য যে কি যে হয়, আজকে হুজুর একা যাবে ওখানে। তো এইরকম এক ভয়ঙ্কর চিৎকার শুনে গ্রামের চারদিক থেকে লোকজন সব ভেঙে যায়। গিয়ে দেখে বটগাছের নিচে ইমাম সাহেব পড়ে আছেন এবং তার শরীরে কোনো আঘাত নেই, কিন্তু তার চোখ দুটো যেন ভয়ে উল্টে বের হয়ে আসছে এরকম, আর গলার স্বর বদলে গেছে। তিনি ফিসফিস করে বললেন, ও একা না, ওর সাথে আরো আছে। পরের দিন ফজরের আগে তিনি মারা যান। ইন্নালিল্লাহ। এবার এই ঘটনাটা 2023 সালের। গ্রামের পাশের এক কিশোর রাত 10টার পর মোবাইলে লাইভ করতে গিয়ে সাহস দেখাতে ওই বটগাছের কাছে যায়। লাইভে এসে ওই বটগাছটা এইরকম এত ভয়ঙ্কর একটা নাম হয়েছে পুরো এলাকার মানুষের কাছে। তো মনে করেন যে ওই বটগাছ এক প্রকার নাম করা হয়ে গিয়েছে। তাই সেই লোভে পড়ে ওই ছেলেটি সাহস দেখাতে গিয়ে ওই বটগাছের কাছে গিয়ে লাইভ করে এবং হাসতে হাসতে বলে, দেখেন ভাই দেখেন, আমি লাইভে আছি, কিছু নাই। হঠাৎ লাইভে দর্শকরা দেখতে পায় তার পিছনে ধীরে ধীরে একটা ছায়া দাঁড়াচ্ছে। ছেলেটা টের পায় না। লাইভে কমেন্টে লিখতে থাকে সবাই, এই পিছনে তাকাও। সে তখন ঘুরে তাকায় এবং লাইভে শুধু এক বিকট চিৎকার শোনা যায় এবং ভিডিও হঠাৎ বন্ধ হয়ে যায়। পরের দিন সকালে ছেলেটাকে পাওয়া যায় ওই গাছের ঝুড়িতে ঝুলন্ত অবস্থায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, তার 2 হাত বাঁধা ছিল এমন ভাবে যেটা সে নিজে কখনো একাই বাঁধতে পারবে না। এখন ওই গাছের পাশে কেউ আর যায় না এবং রাতে গেলে শোনা যায় যে ঝুড়ির ভিতর থেকে ফিসফিস করে শব্দ আসতেছে, আমাকে নাও, এরকম করে আমাকে নাও কথাটি অন্য একটা কণ্ঠে আসতো। আর মাঝে মাঝে দেখা যায় গাছের ওপর সাদা কিছু নড়ছে। সবচেয়ে ভয়ঙ্কর কথা কি জানেন? কয়েক মাস আগে সরকার রাস্তা চওড়া করার জন্য গাছ কাটার সিদ্ধান্ত নেয়, কিন্তু 3 বার শ্রমিক বদলানো হয়েছে। প্রতিবারই যে শ্রমিক প্রথমে কুড়াল মেরেছে সে 7 দিনের মধ্যে মারা গেছে, কেউ জানেই না কিভাবে। এখন আমার প্রশ্ন, আজও যদি আপনি ওই গ্রামে যান, সন্ধ্যার পর খালের দিকে তাকালে দেখতে পারবেন গাছের ঝুড়ির ভিতর কেউ যেন দুল খাচ্ছে, কিন্তু কাছ থেকে দেখলে আপনারা দেখবেন যে সেখানে কিছুই নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, ওটা কি সত্যি একটা আত্মা ছিল, নাকি পুরো গ্রামটাই কোনো অভিশাপের মধ্যে বন্দী ছিল? আমার এসব অনেক প্রশ্ন জাগে, তাই আমি বলতে চাই, এরপরে যে ঘটনাটি ঘটেছিল আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি এর পরের ঘটনায়। ওই যে ইমাম সাহেব, এখন ওই বটগাছে ঝুলন্ত অবস্থায় মেয়েটা তো অনেক মানুষের ক্ষতি করতেছে। এখন ইমাম সাহেব তো সত্যটা দেখতে গিয়েছিল, উনি তো কোনো ক্ষতি করেনি। তাহলে তিনি মারা যাওয়ার পরে ডেফিনেটলি কারো ক্ষতি করবে না, তিনি চাইবে সবাইকে ভালো করার জন্য। থাকে না এরকম খারাপ কিছু জিন, আবার খারাপ কোনো জিনের মোকাবেলায় কোনো ভালো জিন থাকে, তারা মোকাবেলা করে এরকম অবস্থায়।
তো ওই যে লাইভ করার ব্যক্তিটা, যে ছেলেটা যে মারা যায়, তো সেই ব্যক্তিটা, আচ্ছা আমি এই লাইনে পরে আসতেছি, আগে এই সাংবাদিক ঘটনা শোনেন। 2024 সালে শুরু এই ঘটনাটি। ঢাকার মধ্যে এক অনলাইনে নিউজ পোর্টালে অনুসন্ধানী সাংবাদিক, তার নাম হচ্ছে আরমান, ওই যে ব্যক্তিরা লাইভ করতে করতে মারা গিয়েছিল, তার কথাটি তিনি ঢাকার এক অনলাইন নিউজ পোর্টালে, মানে অনুসন্ধানী একটা সাংবাদিক ছিল, সে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার লাইভ ভিডিওর ক্লিপ দেখে, যেখানে ছেলেটা পিছনে সাদা ছায়াটা দেখা গিয়েছিল, আরমান ঠিক করে সে পুরো ঘটনাটি ফাঁস করবে। ভূত বলে কিছু নেই, এটা ছিল তার আত্মবিশ্বাস। তো গ্রামে ঢুকতেই সে টের পেল অদ্ভুত একটা চাপা পরিবেশ, কেউ কথা বলতে চায় না, বট গাছের নাম নিলেই মানুষ চোখ নামিয়ে ফেলে। এক বৃদ্ধ তাকে ফিসফিস করে বলে, বাবা ওই গাছটার কাছে যায় না, ওটা গাছ না, ওটা হচ্ছে দরজা। আরমান হাসে, কিসের দরজা চাচা? বৃদ্ধ আর কিচ্ছু বলল না। আরমান ঠিক করে সে একাই রাত কাটাবে ওই বট গাছের নিচে। ক্যামেরা, ট্রাইপড, নাইট ভিশন ক্যামেরা, ভয়েস রেকর্ডার, যা যা দরকার সবকিছু সেট করে চারপাশে। এবং এখন রাত 12টা, শুরুতে কিছুই নেই। হঠাৎ 1টার দিকে ক্যামেরার মাইকে অদ্ভুত শব্দ ধরা পড়ল, ঝন ঝন ঝপ ঝপ এরকম, যেন শুকনো খালে কেউ হাঁটছে, কিন্তু চোখে কিছুই দেখা যাচ্ছিল না। নাইট ভিশন ক্যামেরায় হঠাৎ এক মুভমেন্ট, গাছের ঝুড়িগুলো নিজে নিজে দোল খাচ্ছে কাউকে নিয়ে, বাতাস নেই। আরমান এগিয়ে যায়, হঠাৎ তার কানে খুব একটা মেয়েলি কণ্ঠ আসে, আমাকে নাও। সে পিছে তাকায় এবং দেখে কেউ নেই, কিন্তু ক্যামেরার ফুটেজের পরে দেখা যায় ঠিক তার পেছনে ছিল সাদা কাপড় পরা এক মেয়ে, চুল পরে, মুখ ঢাকা ছিল তাকে চিনতে পারেনি। রাত প্রায় 3:33। হঠাৎ ক্যামেরা নিজে থেকে বন্ধ হয়ে যায়, কিন্তু ভয়েস রেকর্ডার চলতে থাকে। রেকর্ডিং এ শোনা যায় প্রথমে আরমান কাপা গলায় বলে, কে 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 ওখানে? তারপর একসাথে অনেকগুলো মেয়েলি কণ্ঠ, আমাদের নাও, আমাদের নামাও, 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 গাছ থেকে নামাও। তারপর এক বিকট চিৎকার, রেকর্ডিং কেটে যায়। গ্রামের মানুষ দেখে বটগাছের নিচে পড়ে আছে আরমানের ক্যামেরা, কিন্তু আরমান নেই। শুধু খালের শুকনো কাদায় দেখা যায় টেনে নিয়ে যাওয়ার দাগ, আর গাছের ভুঁড়ির ভিতরে দেখা যায় এক নতুন দড়ি, যেটা আগের রাতে ছিল বন্দি হয়ে। যাই হোক, আজও রাত 3:33 ওই গাছের পাশে কেউ দাঁড়ালে শোনা যায়, আমাদের নামাও। এই একটা কথা, যদি কোনো ভুল করে কেউ সেখানে বলে যে কিভাবে নামাবো, তাহলে পরদিন তার নাম যোগ হয়ে যায় তালিকায়। এটাই ছিল ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমি শেষ করলাম ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার বা ডিয়ার লিসেনার, যারা আমাদের এই লং ভোটিংয়ের ঘটনাগুলো শুনে আসছেন দীর্ঘদিন যাবৎ, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমি আরও থেকে বলতে চাই যে আপনাদের ঘটনাগুলো কি পছন্দ হচ্ছে কিনা আমাদেরকে কমেন্ট করবেন। আমাদের অনেক জায়গা থেকে অনেকেই ঘটনাগুলো পাঠায় আপনাদের আমাদের অডিয়েন্সগুলো। যেমন রাজশাহী থেকে একটা ভাই ঘটনা পাঠাইছিল, তার ঘটনা কিন্তু আমরা ইতিমধ্যেই শুনেছি। এবং এর মধ্যেও আরও ময়মনসিংহের ঘটনা পাঠিয়েছে, এরও শুনেছি। তারপর আমার নিজেও একটা ইমেল করেছি আপনাদের পাঠানো, অনেকেই অনেক জায়গা থেকে আমাদের ঘটনা পাঠাচ্ছে। তো সব মিলিয়ে যে বিষয়টি আমি দেখতেছি যে অনেকেই তাদের জীবনের সাথে ঘটনা ঘটেছে, সেই ঘটনাটুকুই আমাকে দিচ্ছে। ঘটনাগুলো বেশ ছোট, অনেক ঘটনা এখনো আমাদের কাছে জড়ো হয়ে আছে, পড়া হয়নি। কেননা এখন যদি ওই ঘটনাগুলো পড়ি, আসলে ছোট ছোট ঘটনাগুলো কেউ পছন্দ করছে না। আমি যারা ঘটনা পাঠাই তাদেরকে আমি বলতে চাই যে আপনারা একটু বড় ঘটনা পাঠাবেন, তাহলে খুবই ভালো হয় আমাদের জন্য। তো বড় ঘটনা পাঠালে অনেকেই মনোযোগ সহকারে শোনে এবং একটা ঘটনা একটা কনসেপ্টের মধ্যে তারা ঢুকে থাকে। হুট করে একটা ভালো লাগে তখন একটা ঘটনা শুনতে, বিভিন্ন টুইস্ট আছে, বিভিন্ন ভয়ঙ্কর ঘটনার জন্য অপেক্ষা করে। তো হুট করে একটা ঘটনা শুরু হয়ে হুট করে শেষ হয়ে গেলে আমার লিসেনাররা মন খারাপ করে। তো আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোকে একটু বিশ্লেষণ করবেন, কোথা থেকে কীভাবে হয়েছে, কীভাবে শুরু হলো, শেষ কীভাবে হলো, তারপরে কী হলো, ঘটনার মধ্যে কী হচ্ছিল, কখন কাকে আক্রমণ করলো, কে কখন দেখলো, কোন ছায়া কখন কাকে দেখলো,
এগুলো বিষয়ে একটু বিশ্লেষণ করে বললে, সুন্দরভাবে গোছায় বললে এই ঘটনাগুলো শুনতে আরো মধুর এবং আনন্দ পাওয়া যায়। লিসেনার্স, আপনারা সবাই এইভাবে আমাদেরকে ঘটনা পাঠাবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আর পরবর্তীতে খুব ভালো ঘটনায় আসবে বলে মনে করি। এবং আমাদের আগামীকালকের ঘটনা রেডি। আপনারা যদি চান এই ঘটনাগুলো আপনাদের সঙ্গে তুলে ধরা হবে, খুবই ভয়ঙ্কর ঘটনা এবং এই ঘটনাগুলো ভালো লাগবে। তো যাই হোক, আজকে ঘটনা আপনাদের পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার শেষে থাকবেন। আসসালামু আলাইকুম।